আসসালামু আলাইকুম, স্যার শুনতে পাচ্ছেন? শোনা যায় আমার কথা? স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা, গত ক্লাসগুলোতে মনে হয় আমরা স্ট্যান্ডার্ড ভেরিয়েন্স অ্যানালাইসিস করছিলাম। ভেরিয়েন্স মোটামুটি শেষ। আমাদের এক্সাম কোশ্চেন গুলো আমরা দেখবো বলছিলাম। এক্সাম গুলো এটা সলিউশন এখন আমার কাছে অ্যাভেলেবল না, বা করে দেবো। তো আপনারা একটা কোশ্চেন শেয়ার করছিলেন, ওটা তো দেখলাম আমাদের যা কোর্সের ভিতরেই আছে, মনে হয় না খুব ডিফিকাল্ট কিছু আছে এখানে। তারপরে আমি আপনাদেরকে সমাধানটা শেয়ার করবো। তো কোনো স্পেসিফিক কোশ্চেন আছে কিনা গত চ্যাপ্টার নিয়ে? তাহলে আজকে আমরা পরের চ্যাপ্টারে যাব। কত চ্যাপ্টারে কোনো ম্যাথ অথবা কোনো প্রবলেম আছে কিনা? আর একজন একটা কোশ্চেন শেয়ার করছিলেন। এই কোশ্চেনটা আমি করে দেখাবো, আপনাদের মনে হয় না প্রবলেম হওয়ার কথা, কারণ সবকিছুই দেওয়া আছে। দেখেন, তিনটা প্রোডাক্ট, প্রত্যেকটা ইনফরমেশনে দেওয়া আছে, জাস্ট একটু নিজের মতো করে সাজাই নেবেন। আর পুরো কোশ্চেনটা এটা সহ যদি আরো কোনো কোশ্চেন আমরা পাই স্ট্যান্ডার্ড কস্টিং এর, তাহলে এটা আমি দেখাবো আপনাদেরকে। কারো যদি কোনো কোশ্চেন না থাকে, তাহলে আমরা আজকে বাজেটটা শুরু করতে যাচ্ছি। সো বাজেটিং ফ্রেমওয়ার্ক, এখানে আপনাদের চ্যাপ্টার ডায়াগ্রামে দেখাচ্ছে দুইটা জিনিস এখানে ডিসকাশন করবে। একটা হচ্ছে বাজেটের পারপাস কি, আর এটার উপরে বেস করে এই পারপাসটা ফুলফিল করার জন্য বা সার্ভ করার জন্য ফাংশনাল বাজেট এবং মাস্টার বাজেট কিভাবে করা যেতে পারে, আর এর বিকল্প কোনো অ্যাপ্রোচ আছে কিনা। এটা বেসিক্যালি চ্যাপ্টারের মেইন গোল। সো বাজেট আগে কি, এটা আমরা আগে দেখতে পারি। হোয়াট ইজ এ বাজেট? আসলে একটা প্ল্যানকে যখন আমরা সংখ্যায় প্রকাশ করি, সেটা বাজেট হয়ে যায়। এটা হচ্ছে প্ল্যানিং এর লাস্ট স্টেজ। আমরা জানি প্ল্যানিং এর ফার্স্টের দিকে আমরা মিশন, অবজেক্টিভ এগুলো সেট আউট করে দিই বা স্পেল আউট করে দিই। ফাইনালি আমরা যেটা বলতে পারি, বাজেট ইজ এ নিউমেরিক্যাল এক্সপ্রেশন অফ এ প্ল্যান, অথবা বাজেট ইজ এ ফাইন্যান্সিয়াল আর কোয়ান্টিটেটিভ প্ল্যান রিলেটিং টু দ্য ফিউচার। অর্থাৎ আমরা প্ল্যানকে যখন সংখ্যায় প্রকাশ করি, ফাইন্যান্সিয়াল টার্মে নিয়ে যাই, তখন সেটা বাজেট হয়ে যায়। সো এই বাজেটের পারপাসটা আসলে কি, কেন বাজেটটা করা হয়? এখানে প্রায় 7টা পারপাস আপনাদের বইতে দেওয়া আছে। প্ল্যানিং, এটা বুঝতেই পারছেন যে প্ল্যানিং এর লাস্ট, যেটা বলে ফেললাম যে প্ল্যানিং এর লাস্ট স্টেজ হচ্ছে বাজেট। সো a budget is useful to set target, to anticipate problems beforehand or before they are occurring, to convert organizational strategies to short term action plan. একটা প্রতিষ্ঠানে যে স্ট্র্যাটেজি থাকে, সেটা লো কস্ট হোক অথবা ডিফারেন্সিয়েশন হোক, সেটাকে শর্ট টার্ম প্ল্যানে কনভার্ট করার জন্য বাজেট লাগে। যেমন বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশের যে প্ল্যান বা পরিকল্পনা বা মোটো নিয়ে তারা কাজ শুরু করেছিল, সেখানে কিন্তু প্রতি বাজেট একটা স্পেসিফিক অ্যালোকেশন তারা ডিজিটাইজেশন রাখছিল। তো এইভাবে আমরা বলতে পারি যে an organization or a country can convert its strategies to short-term action plans through budgeting. So বাজেটের মাধ্যমে আপনি আপনার স্ট্র্যাটেজিকে শর্ট টার্ম প্ল্যানে কনভার্ট করতে পারবেন।
সো কন্ট্রোল আপনারা জানেন, যদি বাজেট না থাকে তাহলে আপনি কিসের এগেইনস্টে আপনি পারফরমেন্স মেজার করবেন, যে আমার প্রতিষ্ঠান কি রাইট ট্র্যাকে আছে না রং ট্র্যাকে চলে গেছে, আমরা কি ঠিকভাবে এগোচ্ছি যেভাবে যাওয়া উচিত নাকি কোনো এলোমেলো ভাবে যাচ্ছি, whether our activities or functions are in accordance with our goal or not, এটা কিন্তু বাজেট থাকলে আমরা কম্পেয়ার করতে পারতাম না। সো অ্যাকচুয়াল পারফরম্যান্স ক্যান বি কম্পেয়ার্ড against budget, specifically to find out whether we are in line or out of line and which segments are performing poor and why. এটা ইনভেস্টিগেশন এবং কারেকশনের অ্যাকশন নেওয়া যেতে পারে। যদি বাজেট না থাকে তাহলে এটা সম্ভব না, কারণ আপনি কম্পেয়ার করতে পারবেন না আপনার অ্যাকচুয়াল পারফরম্যান্সটা। কোঅর্ডিনেশন একটা ইম্পর্টেন্ট জিনিস, আপনাদের পরের স্লাইডটা দেখতে পাবেন যে দেখেন কিভাবে বাজেটের মাধ্যমে মার্কেটিং, প্রোডাকশন, আপনার ফ্যাক্টরি যে ম্যাটেরিয়াল ডিভিশন, লেবার, আদার ওভারহেড, সেলস এর খরচগুলো, মানে পুরো কোম্পানিকে, পুরো বিজনেসটাকে কিভাবে বাজেট সিস্টেমের মাধ্যমে কোঅর্ডিনেট করা যায়, একটার সাথে আরেকটা রিলেট করা যায়। তো বাজেট না থাকলে কিন্তু আপনি যেমন ধরেন সেলস কত না জানলে কিন্তু প্রোডাকশন কত করবেন, কারণ আপনার সেলস টার্গেট না জানলে প্রোডাকশন করা সম্ভব না। প্রোডাকশন না জানলে ম্যাটেরিয়াল কতটুকু কিনবেন, লেবার কয়টা হায়ার করবেন, লেবার যা আছে এক্সেসিভ নাকি কিছু আরো হায়ার করতে হবে, ফ্যাক্টরি সেটআপ যেটা আছে সেটা কি সাফিশিয়েন্ট, ইজ ইট whether the current capacity available is adequate to meet the market demand or not. সো এই ধরনের বিষয়গুলো আপনি বাজেট না হলে একটার সাথে আরেকটা কোঅর্ডিনেট করতে পারবেন না, আর তো বুঝতে পারবে না যে আসলে আমার কি করা উচিত, এই মাসে আমার টার্গেট কতটুকু আমি প্রোডাকশন দেবো, কতটুকু ম্যাটেরিয়াল কিনবো, কোনো কিছুই আসলে কোঅর্ডিনেট করা সম্ভব হবে না ইন দ্য অ্যাবসেন্স অফ বাজেট। বেসিক্যালি মাস্টার বাজেট এটা করে। মাস্টার বাজেট সম্পর্কে আপনাদের ধারণা আছে? যারা চাকরিজীবী তারা তো নিশ্চয়ই ধারণা আছে। সবাই কি বোঝেন মাস্টার বাজেট কি? হোয়াট ইজ এ মাস্টার বাজেট? What is a functional budget or an example of master budget or functional budget? মাস্টার বাজেট কোনটা কেউ বলতে পারবেন? স্যার করেছিলাম কিন্তু এখন ডেফিনেশনটা ওইভাবে দিতে পারবো না, গ্যারিসনের বই থেকে অনেক অঙ্কই করা হয়েছে স্যার। মুখস্থ করতে হবে না, জিনিসগুলো ভুলে গেলে সর্বনাশ। মাস্টার বাজেট আর কেউ? স্যার মাস্টার বাজেট পারচেজ বাজেট থাকবে, তারপরে সব বাজেট মিলাই স্যার যেটা হবে সেটাই তো মাস্টার বাজেট। সমস্ত বাজেটের কি বলতে যাচ্ছিলেন? আরেকজন কি বলতে যাচ্ছিলেন? হ্যাঁ স্যার মাস্টার বাজেট হচ্ছে অন্যান্য বাজেটগুলোর সমষ্টি আর কি। সেটা আমরা কি বলি যদি আমরা ফাংশনাল টার্মে বলতে চাই যে আসলে এটা কি, এই বাজেটের কম্পোনেন্ট গুলো কি কি থাকে এই বাজেটে? ক্যাশ বাজেট থাকবে, প্রোডাকশন বাজেট থাকবে, এইগুলোকে বলি মাস। আপনার নামগুলো জানেন কিন্তু এই যে জাস্ট কি থাকবে? বাজেটেড ইনকাম স্টেটমেন্ট। রাইট, সব বাজেট কে কনভার্ট শেষ পর্যন্ত গিয়ে কোথায় যাবে? ইনকাম স্টেটমেন্ট আর ব্যালেন্স শিট। ব্যালেন্স শিট এটাকে বলা হচ্ছে মাস্টার বাজেট। হ্যাঁ, কারণ সমস্ত বাজেটের আউটপুট নিয়ে তৈরি হবে বাজেটেড ইনকাম স্টেটমেন্ট, অর্থাৎ আপনার যে বাজেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আপনার আপকামিং ইয়ারের জন্য, এটাকে বলা হচ্ছে মাস্টার বাজেট। এই বাজেট পুরো বাজেটটাকে কন্ট্রোল করছে। সো এই মাস্টার বাজেটের মাধ্যমে পুরো কাজগুলো কোঅর্ডিনেট করা সম্ভব। এখন নেক্সট দেখেন কমিউনিকেশন, মানে আপনার টপ ম্যানেজমেন্ট কি যাচ্ছে এমপ্লয়ীদের কাছে, ম্যানেজারদের কাছে। দেখুন বাজেটের মাধ্যমে টপ ম্যানেজমেন্ট সবার সাথে কমিউনিকেট করে। So through budget, top management can communicate its expectation, its demands to the lower level management to make them aware of the top management expectation. So top management কি চাচ্ছে এমপ্লয়ীদের কাছ থেকে সেটা কিন্তু বাজেটের মাধ্যমে তারা কনভে করতে পারে বা কমিউনিকেট করতে পারে। মোটিভেশন আপনারা জানেন, যদি এমপ্লয়ীদের সামনে কোনো টার্গেট না থাকে তারা মোটিভেট ফিল করে না, অর্থাৎ তাদের যদি রিওয়ার্ডের কোনো ব্যবস্থা না থাকে। সো ইফ এ ওয়েল প্ল্যান্ড অর এ রিয়েলিস্টিক বাজেট ক্যান বি প্রিপেয়ার্ড, then employees feel motivated that if they can achieve the budget they will be rewarded. So they try to achieve the target.
ইভ্যালুয়েশন, এটা আমরা আগে বলছি, কিছুটা আগে হয়ে গেছে যে ম্যানেজার্স পারফরম্যান্স ক্যান বি ইভ্যালুয়েটেড এগেইনস্ট বাজেট। সো আপনি একটা কস্ট সেন্টার, বিশেষ করে একটা ফ্যাক্টরিতে ফ্যাক্টরি ম্যানেজারের আপনি প্রমোশন, অ্যাওয়ার্ড, রিওয়ার্ড কিভাবে দিবেন সেটা বাজেটের এগেইনস্ট আমরা যদি ইয়ে করি, যে বাজেটটা যদি তারা মিট আপ করতে পারে, রিস্ক করতে পারে বাজেট, তাহলে আমরা তাদেরকে সাধারণত রিকগনাইজ করি যে দে আর পারফর্মিং ভেরি ওয়েল অর অ্যাজ পার প্ল্যান। আর ফাইনালি হচ্ছে অথরাইজেশন। A budget provides a managers to provide the authority of to a managers to spend money. আপনাকে যদি বলা হয় আপনি যে টাকা যাচ্ছেন ফাইন্যান্স ডিভিশনের কাছে, বলছেন আমার 1 কোটি টাকা লাগবে বা 10 লাখ টাকা লাগবে, সো কিসের বেসিসে আপনাকে টাকাটা দেবে, অথবা আপনাকে কে পারমিশন দিচ্ছে টাকাটা খরচ করার? সো এই বাজেট ইজ অ্যাক্ট as a budget acts as a formal authorization to spend money for different level of manager, for different level of employees. So আপনি একটা কোম্পানির রিসোর্স ইউজ করবেন, টাকা পয়সা খরচ করবেন, বাজেট আপনাকে যে পারমিশনটা দিচ্ছে যে আপনি প্রতি ইউনিটের পিছনে এত টাকা খরচ করবেন, এটা কস্ট হবে আমার, বা ম্যাটেরিয়াল এত টাকা কিনবেন, লেবার এতটুকু ইউজ করতে পারবেন, ওভারহেড এতটুকু ইউজ করতে পারবেন, সেলস কত করে করবেন, মানে কস্ট অফ গুডস কত ভিতরে আপনি লিমিটেড রাখবেন, ক্যাপিটাল এক্সপেন্ডিচার গুলো কত হবে। সো অল টাইপস অফ এক্সপেন্ডিচারস আর পারমিটেড থ্রু বাজেট। বাজেট না থাকলে আপনি এই খরচগুলো করার অথরিটি আপনার থাকবে না। ক্লিয়ার? বাজেটের পারপাস ক্লিয়ার সবাই? কেন বাজেট করব? বাজেটের পারপাসটা ক্লিয়ার কিনা? কারো কোনো কোশ্চেন আছে? নাই স্যার, ক্লিয়ার। Okay. এখন দেখেন বাজেট গুলো কিভাবে আমরা করি। ফাংশনাল বাজেট সবগুলোই, মাস্টার বাজেট ছাড়া। তাহলে বাজেটটা সাধারণত স্টার্ট হয় সেলস বাজেট দিয়ে, আনলেস এন্ড আনটিল দেয়ার ইজ সাম আদার লিমিটিং ফ্যাক্টর। এটাকে আসলে লিমিটিং ফ্যাক্টর বা প্রিন্সিপাল বাজেট ফ্যাক্টর বলা হয়। যে আপনারা যখন ইয়ে করেন, রিলেভেন্ট কস্ট বা ডিসিশন মেকিং এর যে চ্যাপ্টারটা করেন, সেখানে যখন আপনারা যাবেন দেখবেন যে থিওরি অফ কনস্ট্রেইন্ট or bottleneck. A company can have one or more bottlenecks. নরমালি আমরা ধরে নেই একটা কোম্পানি তৈরি করে পণ্য, কিন্তু বিক্রি করতে চাইলেও there may not arise sufficient demand, there may not be sufficient demand from the customer aspect, customer side. আপনি পণ্য রেডি করে ফেলছেন, তৈরি করছেন, মার্কেটে বিক্রি করতে যাচ্ছেন, কিন্তু বিক্রি করতে পারছেন না কাঙ্ক্ষিত মানের, বা টার্গেট রিচ করতে পারছেন না, আপনার পণ্য স্টোরে পড়ে থাকছে। সাধারণত সেলসটাকে আমরা ধরে নেই প্রিন্সিপাল বাজেট ফ্যাক্টর বা কি ফ্যাক্টর বা কনস্ট্যান্ট বা বটলনেক। সেলস কোম্পানি চাইলেই পারে না, কারণ অনেক কম্পিটিটর আছে, সবাই চায় বিক্রি বাড়াইতে। সো সেলসটাকে প্রিন্সিপাল বাজেট ফ্যাক্টর ধরা হয়। তবে যদি কোনো স্পেশাল সিচুয়েশন হয়, যেমন ধরেন আপনার প্রচুর ডিমান্ড প্রোডাক্টের, কিন্তু আপনি যত তৈরি করবেন ততই বিক্রি হবে মার্কেটে, বাট ইউ ক্যান নট meet the market demand due to the insufficiency or inadequacy of a particular components of your production system, like shortage of raw material, like scarcity of labor, like scarcity of power, gas, electricity, or capacity factory setup. এরকম যেই বিষয়টা আপনার কনস্ট্রেন্ট বা বটলনেক থাকবে, সেইটাকে দিয়ে আপনার বাজেট স্টার্ট করতে হবে। সো নরমালি সেলস দিয়ে আমরা স্টার্ট করি, তবে যদি বটলনেক থাকে ম্যাটেরিয়াল, তাহলে ম্যাটেরিয়াল দিয়ে শুরু করতে হবে, কারণ আপনি সেলসটা প্রবলেম না, প্রবলেম হচ্ছে তখন আপনার ম্যাটেরিয়াল। সো ওই যে ইউটিলাইজেশন অফ কনস্ট্যান্ট রিসোর্স, ওই কনসেপ্টটা ইউজ করে তখন আমরা ওইটাকেই আমরা স্টার্টিং পয়েন্ট ধরবো। সো আদারওয়াইজ ইফ নাথিং ইজ মেনশন, ইফ নাথিং ইজ স্পেসিফাইড, দেন উই উইল টেক সেলস অ্যাজ দ্য কর্নারস্টোন অর স্টার্টিং পয়েন্ট ফর দ্য বাজেটিং সিস্টেম। সেলস দিয়ে শুরু করতে হবে, কারণ আমি যদি জানি যে হোয়াট quantity of goods or services to sell, then আমরা বলতে পারবো যে আমাদের 1 লক্ষ ইউনিট সেল করতে হবে, তাহলে প্রোডাকশন আমাদের সেভাবে প্ল্যান করতে হবে যে আমাদের 1 লক্ষ ইউনিট যেন রেডি থাকে কোম্পানির নিকট। এট দ্য সেম টাইম 1 লক্ষ ইউনিট তৈরি করতে গেলে যে র ম্যাটেরিয়াল প্রয়োজন, যে লেবার প্রয়োজন, যে ওভারহেড, যে ক্যাপাসিটি সেটআপ প্রয়োজন, সেই প্রোডাকশন অনুসারে এগুলো রেডি হবে। তার মানে একটাকে ওভারটেক করে আরেকটা যেতে পারবেন না। আর এইগুলোর পাশাপাশি প্রোডাকশন যখন রেডি হয়ে যাবে, তখন সেলিং এন্ড ডিস্ট্রিবিউশনের বাজেট কত রাখবে, এটা সেলস করার জন্য, পুরো কোম্পানিটা ওভারঅল কন্ট্রোল করার জন্য, ম্যানেজ করার জন্য জেনারেল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ বাজেট কত থাকবে, যেটা হেড অফিস সাধারণত খরচটা করে থাকে। আর
আমাদের ফ্যাক্টরি বলেন, মার্কেট বলেন, অফিস বলেন, কোনো ক্যাপিটাল এক্সপেন্ডিচার প্রয়োজন আছে কিনা, কোনো অ্যাসেট অ্যাকুইজিশনের প্রয়োজন আছে কিনা, এই সব কিছু মিলাই আমাদের যে ফাইনাল যত কিছু করলাম তার আউটপুট হচ্ছে যাবে মাস্টার বাজেটে। এখানে আমরা দেখবো যে আমাদের সেলস থেকে কস্ট অফ সেলস বাদ দিয়ে প্রফিট কতটুকু, সেখান থেকে সেলিং ডিস্ট্রিবিউশন, জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স বাদ দিয়ে দেখবো নেট প্রফিট কতটুকু। এই প্রফিট থেকে আমরা কিছু ক্যাশ পাবো, আর ক্যাপিটাল এক্সপেন্ডিচারের জন্য ক্যাশ চলে যাবে, আমাদের খরচগুলোর জন্য ক্যাশ চলে যাবে, তারপর আমাদের একটা ক্যাশ বাজেট রেডি হয়ে যাবে। দেন আমরা একটা ব্যালেন্স শিট তৈরি করতে পারবো যে হোয়াট we would like to see in our next financial statement, next year financial statements. এটাকে বলবো মাস্টার বাজেট। সো ফাংশনাল বাজেট গুলো এসে এরপর মাস্টার বাজেটে ফাইনালি একটা শেপ হবে। সো এই হচ্ছে আমাদের বাজেটিং চ্যাপ্টারের থিওরি। এরপরে আমরা ম্যাথে চলে যেতে পারি যে কিভাবে বিভিন্ন বাজেট গুলো তৈরি করা হয় সেলস থেকে শুরু করে। আর এরপরে দুইটা জিনিস এই চ্যাপ্টারে পাবেন, একটা হচ্ছে মাস্টার বাজেট আর একটা হচ্ছে এই ফাংশনাল বাজেট গুলো সবগুলোই পাবেন। মানে এখানে যে ডায়াগ্রামে যা দেখাচ্ছে সেইগুলো আমরা তৈরি করা শিখতে হবে। তো এখানে তেমন কিছু নাই, আমরা এখন চলে যাচ্ছি বইটার বিভিন্ন পেজে। যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারেন, না হলে আমরা ম্যাথে চলে যাই। এটা হচ্ছে চ্যাপ্টার নম্বর 9। বাজেটের ঝামেলা হচ্ছে অঙ্কগুলো বড় কিন্তু অঙ্ক সহজ। এখান থেকে কিছু খালি নাম জানি না, দেখতে হবে। এখানে দেখেন একটা ম্যাথ দেওয়া আছে এক্সাম্পল 1, এখান থেকে শুরু হচ্ছে আপনাদের ম্যাথ। প্রথমটা মোটামুটি আপনারা এর আগেই করে আসছেন, যারা বিবিএ করে আসছেন করছেন, অথবা একটু রিমাইন্ডার দেওয়া জাস্ট। এখানে তো একটা বিষয় নতুন থাকতে পারে। So দেখেন নিউটন লিমিটেড ম্যানুফ্যাকচারস 3 products, the expected sales for each product are shown below. এখানে তিনটা প্রোডাক্ট তারা তৈরি করে, সেলস বাজেটটা দিয়ে রাখছে তারা কত কিছু তৈরি করবে। ওপেনিং স্টক ইজ এক্সপেক্টেড টু বি, অর্থাৎ বুঝতে পারছেন তিনটা প্রোডাক্টের বিগিনিং স্টক কত হবে, এবং এন্ডিং তারা আশা করছে এন্ডিংটা কম হবে। এরপরে ম্যাটেরিয়াল কতটুকু লাগবে, একটা প্রোডাক্ট তৈরি করতে তিনটা ম্যাটেরিয়াল লাগে, তিনটা ম্যাটেরিয়ালের ওপেনিং ক্লোজিং দেওয়া আছে, ম্যাটেরিয়ালের প্রাইস দেওয়া আছে। তবে প্রাইস গুলো তো দেখেন একটু একটু তারা কি এক্সপেক্ট করছে প্রাইস বাড়বে না কমবে বলে দিয়েছে। যেমন ম্যাটেরিয়ালস প্রাইসেস আর এক্সপেক্টেড 10% হায়ার দেন দি যার কারেন্ট প্রাইস দেওয়া আছে M1 M2 M3, বলছে তিনটার প্রাইসই 10% করে বাড়াই দিবেন। লেবার কেমন লাগবে, স্কিল লেবার কতটুকু কত ঘন্টা করে লাগবে এবং প্রতি ইউনিটে, এবং সেমি স্কিল লেবার কতটুকু লাগবে। স্কিল লেবারকে কত করে পে করা হয়, সেমি স্কিল লেবারকে কত করে পে করা হয়। এটার উপরে বেস করে আপনাদের বলছে প্রথমে প্রোডাকশন বাজেট তৈরি করতে, এরপরে ম্যাটেরিয়াল ইউজেস, ম্যাটেরিয়াল পারচেজ, দেন লেবার, এই চারটা বাজেট তৈরি করতে বলছে। তাহলে আমাদের সেলসটা দেওয়া আছে, সেলস এর প্রাইস টেস্ট কিছু দেওয়া নাই, সেই জন্য সেলস বাজেট তৈরি করতে বলে না আমাদেরকে। আমরা যদি এটা দেখাই,
এটা পাবেন পেজ নম্বর 362 তে 362 নম্বর পেজে দেখেন দেওয়া আছে সমাধানটা। এটা একেবারে নরমাল একটা অঙ্ক দেওয়া দেখেন। তাহলে প্রোডাক্ট কয়টা তৈরি করছে এখানে? 3টা, তাই না? প্রোডাক্ট 3টা। আপনারা চাইলে প্রোডাক্ট গুলো একটা জিনিস খেয়াল রাখবেন, যেটা বের করবেন সেটা আপনারা হরাইজন্টালি রাখবেন, আর যেগুলো স্টেটমেন্ট দিবেন সেগুলো ভার্টিক্যালি রাখবেন। তো আপনারা বলেন, আপনারা প্রোডাকশন বের করতে গেলে কি করেন? একটা ইকুয়েশন মনে আছে, বিগিনিং ইনভেন্টরি প্লাস প্রোডাকশন মাইনাস এন্ডিং সমান সমান কি হতো বলেন তো? অ্যাভেলেবল যেটা বের করতে চাচ্ছি সেটা কি ম্যাটেরিয়ালস অ্যাভেলেবল। আচ্ছা, তৈরি আমাদের বিগিনিং ছিল এত, তৈরি করলাম এত, বিক্রি হয়ে গেল তো, তাহলে হাতে থাকবে এত, তাই না? এটা তো আমরা জানতাম সবাই, তাই না? জি স্যার। তো এখানে দেখেন সেলস দেওয়া আছে, বিগিনিং দেওয়া আছে, এন্ডিং দেওয়া আছে, কিন্তু প্রোডাকশনটা কি দেওয়া আছে? না স্যার, থাকলে তো আমাদের প্রোডাকশন বাজেট তো তৈরি করতে সেলস থেকে বের করা যাবে স্যার। হ্যাঁ, সেটাই বলছি, প্রোডাকশন যেহেতু দেওয়া নাই সেহেতু প্রোডাকশন কি করবো? আমরা বের করবো ইকুয়েশনটা মনে করেন, বিগিনিং প্লাস প্রোডাকশন মাইনাস, মানে আমার শুরুতে ছিল মনে করেন ক্লোজিং স্যার। রাইট, তাহলে কি পাইতাম? স্যার সেলস পেতাম আমরা। সেলস পাবো এখন আর কি, সেলস সেলস তো দেওয়া আছে, তাই না? বিগিনিং প্লাস প্রোডাকশন মাইনাস সেলস, তাহলে আমরা এন্ডিং পেতাম যদি আপনি বাস্তবতায় আসেন। জি স্যার। আগে বিগিনিং দেখি, মনে করেন বিগিনিং আছে 500 ইউনিট, তৈরি করলাম 3000, তাহলে রেডি কত? 3500। হ্যাঁ, এখন মনে করেন এখান থেকে 2000 বিক্রি করে দিলাম, হাতে পড়ে থাকবে কত? 1500। 1500। তো তাহলে আমরা বুঝতে পারছি বিগিনিং প্লাস প্রোডাকশন মাইনাস সেলস সমান সমান এন্ডিং, কিন্তু এখানে আমাদের প্রোডাকশনটা দেওয়া নাই। তার মানে ইকুয়েশনটা যদি আমরা প্রোডাকশনটাকে এক সাইডে করে ফেলি তাহলে কি প্রোডাকশনটা পেয়ে যাবো, তাই না? তাহলে ইকুয়েশনটা আমরা কি লিখলাম? ব্যাক ক্যালকুলেশন করলেও পাওয়া যাবে স্যার এখানে। ব্যাক ক্যালকুলেশন গুলো পাওয়া যাবে, তবে ইয়ে করে ফেললে ভালো। আমাদের ইকুয়েশনটা ছিল যে বিগিনিং ইনভেন্টরি প্লাস হচ্ছে কি প্রোডাকশন ইউনিট মাইনাস হচ্ছে কি সেলস, সবগুলো কোয়ান্টিটি কিন্তু। তাহলে আমরা পেয়ে যেতাম যে হাতে কতটুকু পড়ে আছে, এন্ডিং ফিনিশ করছে, তাই না? এখন আমাদের প্রয়োজন কোনটা বের করা? প্রোডাকশন বের করা না? প্রথমে প্রোডাকশন বাজেট তৈরি করতে বলছি, তাহলে প্রোডাকশন সমান সমান কি হবে? যদি আমরা ওই পাশে নিয়ে যাই সবকিছুকে, তাহলে এখানে সেলস আছে মাইনাস বিগিনিং সেলস হয়ে যাবে পজিটিভ, তাই না? আচ্ছা, যেভাবে আছে সেভাবে নিয়ে যাই। স্যার এন্ডিং মাইনাস বিগিনিংটা ওই পাশে আছে, এই পাশে সেটা কি হয়ে যাবে? প্লাস সেলস নেগেটিভ প্লাস প্লাস মাইনাস বিগিনিং প্লাস সেলস এই তো হয়ে গেল, তাই না? সেলস তার মানে কি করবো? সেলস এর সাথে এন্ডিংটা যোগ করবো আর বিগিনিংটা মাইনাস করবো, তাই তো? কি বলেন? সেলস এর সাথে কি করবো? বিগিনিংটাকে সেলস এর সাথে বিগিনিংটাকে কি করবো? প্লাস করে দেবো, তাই তো? স্যার 2700 হবে। হ্যাঁ, সেলস এর সাথে আমরা বিগিনিংটা প্লাস করে দেবো, এন্ডিংটা মাইনাস করে দেবো। তাহলে এটাকে জাস্ট আমরা সাজাই রাখবো, তিনটা প্রোডাক্ট ওয়াইজ করবো। তাহলে আমরা যদি আমাদের কোশ্চেনটায় যাই, আর হচ্ছে দেখেন যেটা আমরা বললাম, সেলসের সাথে এন্ডিংটা প্লাস করবো আর বিগিনিংটা কি করবো? মাইনাস করবো, তাহলে কি পেয়ে যাবো? প্রোডাকশন, তাই না? এটাই প্রোডাকশন বাজেট করতে বলছে, আমরা সেলসের সাথে এন্ডিংটা প্লাস করবো, বিগিনিংটা মাইনাস করবো।
তাহলে আমরা যদি কোশ্চেনটা দেখি তাহলে আমাদের প্রোডাক্ট 1 দেখেন, সবসময় সাজাবেন দেখবেন এই কলাম কলাম রাখবেন হচ্ছে প্রোডাক্টকে ফোকাস করবেন, ম্যাটেরিয়ালের সময় ম্যাটেরিয়ালকে ফোকাস করবেন, মানে যখন যেটা করবেন তখন সেটাকে ফোকাস করবেন, লেবার করার সময় লেবারকে ফোকাস করবেন, মানে যখন যে বাজেট করবেন তাকে আপনি কলামে রাখবেন, তাহলে আপনার জন্য প্রেজেন্টেশনটা বেটার হবে। তাহলে আমাদের কোশ্চেনে দেওয়া আছে সেলস হচ্ছে 3000, 4500, 3000, এই তিনটা দেওয়া আছে 3000, 4500, 3000। এর সাথে আমরা এন্ডিংটা প্লাস করে দেব 200, 300, 300, 233, বিগিনিংটা মাইনাস করে দেবো 575, 575। তাহলে পেয়ে যাবো আমরা হোয়াট কোয়ান্টিটি অফ গুডস আর টু বি প্রোডিউসড ফর দ্য আপকামিং পিরিয়ড। বোঝা গেছে? প্রোডাকশন বাজেটটা সবাই বুঝছেন? স্যার আমি বুঝতে পারছি। বাকিরা কেউ জি স্যার, বুঝছেন? বুঝতে পারছি। ওকে, এখন স্যার ঠিক আছে স্যার, বুঝতে পারছি। thank you. এখন হচ্ছে যে আমরা স্যার একটা কথা স্যার, স্যার ইকুয়াল যে ইকুয়েশন যে স্যার দেখালেন স্যার, বিগিনিং প্লাস প্রোডাকশন মাইনাস সেল মাইনাস এন্ডিং, স্যার এটা দ্বারা স্যার কি বুঝেছেন স্যার? এটা আমি বুঝিনি স্যার প্রথমটা স্যার। এটা হচ্ছে আমাদের বেসিক একটা ধারণা, কনসেপ্ট, যেটা দিয়ে আমরা এতদিন শিখে আসছি যে আমাদের অথবা নরমাল ফ্লো, আমাদের যখন বছর শুরু করি, কোন একটা পিরিয়ড মাস বা বছর শুরু করি, তখন আমাদের হাতে কিছু স্টক থাকে থাকে না? জি স্যার। তারপর আমরা কিছু প্রোডাকশন দিই, তাই না? জি স্যার। তখন আমাদের অ্যাভেলেবেল ফর সেলটা পেয়ে যাই, তাই না? জি স্যার। সব কি আমরা সেলস করতে পারি? না স্যার। কিছু সেলস করি, সেলস করার পরে কিছু থেকে যায়, যেটা থেকে যায় সেটাকে আমরা কি বলি? তিন স্যার, স্যার এন্ডিং বলি। এটা কি ভুলার কোনো চান্স আছে? কখনো ভুলবেন এটা? না স্যার। এটা ভুললেও তো আপনি নিজের কমন সেন্স দিয়ে আবার এটাকে রিট্রাইভ করতে পারবেন, পারবেন না? জি স্যার। স্যার এইটা ইউজ করে আমি প্রোডাকশনটা বের করলাম। প্রোডাকশন দেওয়া নাই আমাদের, বিগিনিং দেওয়া আছে, এন্ডিং দেওয়া আছে, সেলস দেওয়া আছে, প্রোডাকশন ইজ মিসিং। তো মিসিংটা বের করার জন্য প্রোডাকশনকে এক পাশে রেখে আর অন্যগুলো সব পাশে নিয়ে গেলাম, অপোজিট পাশে। বোঝা গেছে? জি স্যার। সেলসের সাথে এন্ডিং বা ক্লোজিং যোগ করলাম, বিগিনিং মাইনাস করলাম, ওইটাই তো এখানে আছে। সেলসের সাথে এন্ডিংটা যোগ, বিগিনিংটা মাইনাস। এই ইকুয়েশনটা দাঁড় করানোর জন্য এটা দেখাইলাম। বোঝা গেছে? এখন ওটা না হলেও চলবে। জি স্যার, বুঝে গেছে স্যার। এখন ম্যাটেরিয়ালের ব্যাপারটা হচ্ছে যে আমাদের কি ম্যাটেরিয়াল ইউজেজ বাজেট করতে বলছে না পারচেজ বাজেট? দুইটাই চাইছে। ইউজেজ এক জিনিস, পারচেজ এক জিনিস, তো আপনারা জানেন। যেটা ইউজ করব কতটুকু ইউজ করতে হবে প্রোডাকশন অনুসারে, আর পারচেজ করতে হলে আপনাকে তার সঙ্গে যদি আপনার বিগিনিং কিছু পড়ে থাকে তাহলে তো আপনার পারচেজ কম করা লাগবে, তাই না? স্যার আগে কি আমাদের পারচেজ বাজেট করা উচিত না? কারণ র মেটেরিয়াল যদি আমরা নাই কিনি তাহলে কিভাবে স্যার ইউজ করব? এটা হচ্ছে আমার ভিউ স্যার। তো কতটুকু ইউজ করতে হবে এটা না জানলে কিভাবে পারচেজ করবেন? এটা আমার ভিউ, বলেন এখন। জি স্যার, ঠিক আছে স্যার, কারণ এই জন্যই তো স্যার বাজেট আমারটা ইয়ে হয়েছে স্যার। না, ঠিকও হইতে পারে আপনারটা, নট নেসেসারিলি ভুল হবে। স্যার আমরা যদি পরিকল্পনা নাই করি যে এতটুকু লাগবে তাহলে তো আমরা কিনতে পারবো না, সেজন্য স্যার আগে সেটাই। আমাদের এটাই করতে হ্যাঁ, হবে। সেটা এই জন্য আগে সো ইউজেস বাজেট একদমই সহজ। আপনি যেই পরিমাণ তৈরি করবেন, প্রোডাকশনটা জেনে গেলে আপনার প্রোডাকশন কোয়ান্টিটি অনুসারে ম্যাটেরিয়াল বাজেট হবে, লেবার বাজেট হবে, ওভারহেড সবগুলো প্রোডাকশন অনুসারে মনে রাখেন। তো প্রোডাকশন যদি ভুল করেন তাহলে আপনার ম্যাটেরিয়াল ইউজেস, কি বলে, ম্যাটেরিয়াল বাজেট, লেবার বাজেট, ওভারহেড বাজেট তিনটাই ভুল হবে। তাহলে প্রোডাকশনটা সহজ, সিনসিয়ারলি করবেন। এখন আমরা ম্যাটেরিয়াল বাজেট করবো, এই জন্য ম্যাটেরিয়ালকে ফোকাস করলাম, ম্যাটেরিয়াল A1, 2, 3 বা M1, M2, M3। সো এখানে কিন্তু আমরা প্রোডাক্টকে রাখি নাই কলামে, প্রোডাক্টকে কিন্তু আমরা রোতে নিয়ে চলে গেছি, তাই না? খেয়াল করছেন? জি স্যার। এটা আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যেটা বের করবো সেটাকে কলামে রাখলে বেটার। বিকল্প পদ্ধতিও চলবে, কিন্তু আপনি ট্রাভেলে করবেন, মানে এটা কমপ্লেক্স হয়ে যাবে। গুণ টুন ভাগ ভিতরে অনেক কিছু করা লাগবে, গুণ যোগ মাল্টিপ্লিকেশন অ্যাডিশন অনেক কিছু করা লাগবে। তো বাম পাশে আপনারা লিখে নেবেন যে প্রোডাক্ট কয়টা এবং কোন প্রোডাক্ট কতটুকু প্রোডাকশন দেবেন, এটা লিখে নেবেন। এর একটা স্টাইলে লিখছে আপনারা, আমরা আসলে স্টাইল ফলো করি না সাধারণত। আমরা যদি করি প্রোডাক্ট 1 লিখি, ব্র্যাকেটের উইদিন দা ব্র্যাকেট আমরা 2700 যেখানে যেটা পাইলাম এটা আমরা লিখতে পারি। প্রোডাক্ট 2 লাগবে হচ্ছে 4100, প্রোডাক্ট 3 লাগবে 2800। সো এইভাবে কিন্তু আমাদের তিনটা প্রোডাক্ট কতটুকু কোনটা লাগবে আমরা লিখে নেব। বোঝা গেছে?
প্রোডাকশন রিকোয়ারমেন্টটা আমরা আগে লিখে নেবো। হ্যাঁ, এটা বুঝতে পারছেন সবাই বাম পাশেরটা? জি স্যার। এখন জাস্ট কোনটা কতটুকু লাগবে মাল্টিপ্লাই করে দিলে আমরা পেয়ে যাব। যেমন ধরেন প্রোডাক্ট 1 এর কম্পোজিশনটা কি, প্রোডাক্ট 1 এ দেখেন আপনারা এক ইউনিট প্রোডাক্ট তৈরি করতে গেলে প্রোডাক্ট 1 এ লাগবে ম্যাটেরিয়াল M1 লাগবে হচ্ছে 2 কেজি, পরেরটা 3 কেজি, পরেরটা 6 কেজি, 2 3 6 মনে রাখেন জাস্ট 2 3 আর হচ্ছে 6। সো 2700 কে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কত হবে 5400, ঠিক আছে? এটা 236 আর ম্যাটেরিয়াল 2 লাগবে হচ্ছে 3। 2700 কে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে 8100 আসবে। আর 2700 কে যদি আমরা 6 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 3 কে দিয়ে 3 কে মাল্টিপ্লাই করলে যা হবে 6 তার ডাবল হবে, তাই না? ঠিক আছে না? জি স্যার। জি স্যার। তাহলে এই প্রোডাক্ট 1 বুঝতে পারলে 2 3 বুঝতে পারবেন, পারা যাবে? জি স্যার, পাওয়া যাবে। তাহলে আমরা পেয়ে গেলাম যে ম্যাটেরিয়াল M1 কত লাগবে, ম্যাটেরিয়াল M2 কত লাগবে, ম্যাটেরিয়াল M3 কত লাগবে। ইউজেসটা পেয়ে গেলাম। ইউজেসটা যেহেতু পেয়ে গেছি এখন আমাদের জানতে হবে যে আমাদের বিগিনিং কিছু পড়ে আছে কিনা হাতে, তাহলে কম কেনা লাগবে, আর যদি এন্ডিং রাখা লাগে তাহলে বেশি কেনা লাগবে। বুঝা গেছে? আরেকবার বলেন কি বলছেন, আমি আসলে বুঝতে পারিনি। আপনি যে ইউজেস করবেন, ম্যাটেরিয়াল ইউজ করবো না আমরা, জি স্যার। 28900 আমার ইউজ করার দরকার। এখন যদি আমার হাতে আগে থেকে 2000 পড়ে থাকে বিগিনিং স্টকে, তাহলে আমার কম কেনা লাগবে না বেশি কেনা লাগবে? কম লাগবে স্যার। আর যদি আমাকে বলে যে ক্লোজিং কিছু সতর্কতার জন্য রেখে দিতে হবে হাতে, তখন কি লাগবে? তাহলে তো স্যার 28900 কিনতে হবে। না, যদি বলে যে আরো আমার এটা তো ইউজ করব ভবিষ্যতের জন্য কিছু কিনে রাখতে হবে, এক্সট্রা রাখতে হবে না স্যার? তখন বেশি লাগবে, তাই না? জি স্যার। এই জন্য বলছি যে বিগিনিং আর এন্ডিং কি স্টক কিনতে হবে তখন জানা লাগলো? রাইট, এইটাই আর কি। আমাদের কোশ্চেন দেখলে বুঝতে পারবেন যে ম্যানেজমেন্ট কি আশা করছে। এই যে ওপেনিং স্টক অফ ম্যাটেরিয়াল, ক্লোজিং স্টক অফ ম্যাটেরিয়াল, ওপেনিং বেশি পড়ে আছে, ক্লোজিং এ কম রাখতে যাচ্ছে তারা। তাহলে বুঝতে পারছেন ইউজেসের থেকে কোয়ান্টিটি কি হবে, ইউজেসের থেকে পারচেজটা কম করবে, তাই তো? কারণ বিগিনিং যা আছে এন্ডিং তার থেকে কম রাখতে যাচ্ছে, তাই না? না বুঝলে অঙ্ক পারবেন না, জি স্যার। বুঝলে একটু ভালোভাবে পারা যায়, ভুলটা ধরা যায়। এখন দেখেন এই যে যেটা ইউজেস কোয়ান্টিটি এটা দিয়ে শুরু করবেন, কারণ ইউজ না জানলে আমরা পারচেজ করতে পারবো না। 28900 31600 35600, এই যে 28900 31600 35600, এটার সাথে করবেন কি ক্লোজিংটা যোগ করবেন আর এন্ডিংটা বাদ দেবেন। কেন যুক্তিটা বললাম, ভুলে গেলে আবার আগের মতো ওই যে ওই ইকুয়েশনে ওয়ার্ডে যেটা দেখায় না, এটা এটা লাগবে প্রোডাকশনের মতো। হ্যাঁ এটার মতো, এইটা কারণ আমরা এইটা কখনো ভোলার কথা না। যে আমার বিগিনিং স্টক অফ ম্যাটেরিয়াল কত আছে, বিগিনিং ম্যাটেরিয়াল কত আছে আমার, আর নতুন করে পারচেজ করলাম কত, তাহলে এটা হচ্ছে অ্যাভেলেবল ফর ইউজ, তাই না? আর ইউজ করে ফেললাম কত, তাহলে আমার এন্ডিংটা আমি পেয়ে যাবো বা ক্লোজিংটা পেয়ে যাবো। সো আমাদের এখানে আমরা বিগিনিং জানি দেওয়া আছে কোশ্চেনে, পারচেজ জানি না, ইউজেসও জানি অলরেডি আগে বের করে ফেললাম ইউজেসটা। তো তাহলে আমি পারচেজ যদি বের করতে চাই তাহলে এন্ডিং এই বসে বিগিনিং মাইনাস হয়ে যাবে আর ইউজেসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তাই না? প্লাস হবে না? পারচেজ সমান সমান তাহলে এন্ডিং মাইনাস বিগিনিং প্লাস ইউজেস, ইউজ বাই ইউজেস। সো ইউজের সাথে এন্ডিংটা যোগ হবে, বিগিনিংটা মাইনাস হবে, ইউজের সাথে এন্ডিংটা যোগ হবে, বিগিনিংটা মাইনাস হবে। বুঝা গেছে? আর লজিকও খাটাই দিতে পারেন যে আমার 28900 ইউজ করতে হবে, আরো হাতে ফেলে রাখতে হবে 2200, মোট 30000 31100 লাগবে। আমার স্টোরে পড়ে আছে আগের থেকে আনইউজড 4300, তাহলে আমাকে নতুন করে কিনতে হবে 26800। বোঝা গেছে? বোঝা যায়? জি স্যার। জি স্যার, বোঝা যাচ্ছে। এখন প্রাইসটা দিয়ে দিবেন, প্রাইসটা 10 প্রাইস বাড়াইতে বলছে আমাদেরকে,
প্রাইসটা আমাদের 10% যে বলছে যে এক্সপেক্টেড প্রাইস কারেন্টলি যে প্রাইসটা আছে এটা কারেন্ট প্রাইস দেওয়া আছে তার সাথে 10%। সো 1.1 এ 10% আপনারা জানেন যে 1.1 এ 10% 0.11 হবে, যোগ করলে 1.21 আসবে। এটা আপনারা জানেন যেহেতু অলরেডি সিএমএ তে আছেন। 110%, তার মানে 10% বাড়লে এটা 1.1 আবার 1.21 হয়ে যাবে। যেমন এটা 3 আপনারা জানেন 3 এর 10% হবে হচ্ছে 0.3, তাহলে 3.3 হওয়ার কথা এটা। এই যে 3.3, তাহলে প্রত্যেকটা প্রাইসকে 10% করে বাড়াই দিবেন, দিয়ে যে পারচেজ কোয়ান্টিটি যেটা আমরা কিনবো সেটাকে রেট দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব what will be the total amount of money required to purchase this quantity of raw materials. ক্লিয়ার এটা সবাই? বেসিক কিন্তু এটা, এর বাইরে কিছু নাই। হয়তোবা আপনার তথ্যগুলো দেখছেন না, কোশ্চেনটা সালের কোশ্চেন যেটা দেখালাম আপনারা আমার সাথে যেটা শেয়ার করছেন, এখানে কিন্তু অঙ্কে নতুন কিছু নাই, শুধু কি করছে হয়তোবা প্রতি ইউনিটের রেট দেওয়া নাই, প্রতি ঘন্টার রেট দেওয়া নাই, এগুলো আপনাকে ভেঙে ভেঙে নিয়ে তারপরে করতে হবে, প্রসেস একই। এই হচ্ছে ম্যাটেরিয়াল বাজেট গেল, যদি কারো কোশ্চেন থাকে বলবেন, না হলে আমরা লেবার বাজেটে চলে যাচ্ছি। না বুঝলে আমি রিপিট করব। লেবারে বলছে স্কিল লেবার লাগবে 313। আমি বলছি ম্যাটেরিয়াল লেবার ওভারহেড সব বাজেট করতে হবে আপনাকে প্রোডাকশন দিয়ে, যেমন করলেন ইয়া আগে যেটা করলেন, যেমনটা আপনি করলেন ম্যাটেরিয়াল ইউজেসের জন্য। এই যে প্রথমে কি করলাম, কোন প্রোডাক্ট কতটুকু তৈরি করতে হবে লিখে নিলাম। সিমিলারলি লেবারের সময় লাগবে প্রোডাক্ট 1 করব 2700, প্রোডাক্ট 2 করব 4100, প্রোডাক্ট 3 করব 2800। এটা আমরা প্রথম 1 নম্বর রিকোয়ারমেন্টটা করে ফেলছি প্রোডাকশন বাজেট। এই অনুসারে আমার লেবার লাগবে কেমন, প্রোডাক্ট 1 এ আমার লেবার লাগবে হচ্ছে স্কিল লাগবে 3, সেমি স্কিল লাগবে 3, মানে সমান সমান দুইটাই 3 ঘন্টা করে। প্রোডাক্ট 1 এ 327 যা হয় 8100 8800 ঘন্টা। কিন্তু 2 নম্বর প্রোডাক্টটা দেখেন, স্কিল লেবার লাগবে 1 ঘন্টা, সেমি স্কিল লাগবে 3 ঘন্টা, 3 টাইমস। তাহলে 4100 আর হচ্ছে তার 3 গুণ 12300। মনে হয় পারবেন আপনারা, পারবেন না? প্রোডাক্ট 3 পারবেন না? প্রসেসটা ক্লিয়ার সবাই? জি স্যার। আচ্ছা, এখন রেটও আমাদের দেওয়া আছে কোশ্চেনে, যে স্কিল রেট হচ্ছে 6 করে আর সেমি স্কিল 4 করে। স্কিলটাকে দেখেন 6 দিয়ে মাল্টিপ্লাই করছে আর সেমি স্কিলটাকে 4 দিয়ে। এই মোটামুটি লেবার বাজেট হয়ে গেল। তাহলে 1 নম্বর এক্সাম্পলটা আমাদের এখানে শেষ। 4টা জিনিস বের করতে বলছে, আমরা বের করলাম। কোনো কোশ্চেন থাকলে বলবেন, রিপিট করব। যেটা আমি আগে বলে ফেলছি, এ কোম্পানি ক্যান হ্যাভ এ প্রিন্সিপাল বাজেট ফ্যাক্টর ডিফারেন্ট ফ্রম দা সেলস রেভিনিউ or সেলস ডিমান্ড। এটাকে প্রিন্সিপাল বাজেট ফ্যাক্টর বা লিমিটিং বাজেট ফ্যাক্টর বলা হয়। ইট ইজ ইউজুয়ালি assumed in budgeting that sales demand will be the key factor setting a limit to what the organization can expect to achieve in the budget period. আর এর বাইরে হতে পারে, তখন আমরা সেটা ইউজ করতে পারি, খুব রেয়ারলি হয়। আদার লিমিটিং ফ্যাক্টর আমরা আগে বলে ফেলছি, ক্যাশ ম্যাটেরিয়ালের ঘাটতি থাকতে পারে, লেবারের সাপ্লাই না থাকতে পারে, আপনার ইকুইপমেন্ট যাচ্ছে না থাকতে পারে। সো যেটাই আপনার লিমিটিং ফ্যাক্টর হবে অথবা প্রিন্সিপাল বাজেট ফ্যাক্টর হবে, সেটা দিয়ে আপনি বাজেট স্টার্ট করবেন। সেনসিটিভিটি অ্যানালিসিস আপনার আছে, এটা আপনারা এর আগেও করছেন, হোয়াট ইফ অ্যানালিসিস, যে আমরা যেই এক্সপেকটেশন করছি যে আমাদের সেলস এত হবে, এত ইউনিট এত করে, আমাদের কস্ট এত ইউনিট এত করে হবে, তো যদি আমাদের সেলস এর থেকে কম হয় তখন কি ঘটবে? What will happen if sales is not as we expected, or what will happen if selling price is not in line with the budgeted figure, অথবা কস্ট যদি আমরা এটা না রাখতে পারি তাহলে কি হবে? এটাকে বলা হচ্ছে হোয়াট ইফ অ্যানালাইসিস। এটা আপনারা জানেন, অনেকে করে আসছেন। ফ্লেক্সিবল বাজেট করছেন আপনারা? ফ্লেক্সিবল বাজেট, জি স্যার। এটা হচ্ছে এই জিনিস যে আপনার হোয়াট ইফ বলতে গেলে ওইটাই, যে যেমন ধরেন দেখেন এখানে বলছে যে there is some uncertainty over the variable cost per unit and that could be anywhere between
10, 30 and 20. ভেরিয়েবল কস্ট নরমালি ধরছে 20, মানে ধরছে, নট অপটিমিস্টিক নট পেসিমিস্টিক, অ্যাভারেজটা। বাট এটা 10 হতে পারে, 30 হতে পারে, প্রশ্ন যদি কম হয় 10 হবে, প্রশ্ন যদি বেশি হয়, এমনকি এই প্রশ্ন হতে পারে 100 ইউনিট বিক্রি হলেও ভেরিয়েবল কস্ট কম বেশি হতে পারে। দেখেন তারা তিনটা বাজেট করছে। একটা তো কোশ্চেনে দেওয়া আছে যে যদি ভেরিয়েবল কস্ট 20 করে হয় তাহলে এটা হবে 500, আর যদি ভেরিয়েবল কস্ট 10 করে হয় তখন প্রফিট নয় উল্টা, সরি 30 করে যখন হবে, ভেরিয়েবল কস্ট বেশি হবে উল্টা 500। আর ভেরিয়েবল কস্ট যদি আমরা 10 এর ভিতর রাখতে পারি তাহলে আমাদের প্রফিট হবে 1500। তাহলে সিনারিও কয়টা পেলাম আমরা? মাঝামাঝি, খুব খারাপ অবস্থায় লস, মাঝামাঝি অবস্থায় 500 লাভ, খুব ভালো অবস্থায় 1500 প্রফিট, জাস্ট ভেরিয়েবল কস্টে যদি এরকম ঘটে থাকে। একটা ফ্যাক্টর আমরা দেখলাম। সিমিলারলি সেলস এরকম হতে পারে, সিমিলারলি আপনার ফিক্সড কস্ট এরকম হতে পারে। এটাকে বলা হচ্ছে সেনসিটিভিটি অথবা হোয়াট ইফ অ্যানালিসিস। আপনি একটা ফ্যাক্টর হলে এভাবে করতে পারবেন, বেশি ফ্যাক্টর হলে আপনাকে স্প্রেডশিট বা মাইক্রোসফট এক্সেল এর আপনাকে আগে থেকে সাজায় রাখতে হবে, ফর্মুলা করে রাখতে হবে, আপনি তখন ইচ্ছা মতো চেঞ্জ করে দিতে পারবেন। বোঝা গেছে আমার কথা? জি স্যার। সো এটা আমি আগে বলে ফেলছি, ফিক্স বাজেট হচ্ছে একটা ওয়ান লেভেল অফ অ্যাক্টিভিটি, একটা পার্টিকুলার লেভেল অফ অ্যাক্টিভিটি। যে আমাদের যদি 10,000 ইউনিট প্রোডাকশন এবং সেলস হয় তাহলে আমাদের প্রফিট কেমন হতে পারে, ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড কেমন লাগতে পারে, এটাকে বলে ফিক্স বাজেট বা স্ট্যাটিক বাজেট, স্ট্যাটিক। আর ফ্লেক্সিবল বাজেট হচ্ছে যে আপনি একটা লেভেলে না, আপনি হচ্ছে যদি আমার মনে করেন রেলেভেন্ট রেঞ্জ হচ্ছে আমি 10,000 এর নিচে প্রোডাকশন রান করবো না, ম্যাক্সিমাম ক্যাপাসিটি আমার 15,000, সো 10 থেকে 15 হচ্ছে রেলেভেন্ট রেঞ্জ অফ অ্যাক্টিভিটি। আপনি কয়টা লেভেল আশা করছেন যে আমার যদি 10,000 বিক্রি হয়, তৈরি হয়, তাহলে আমার কেমন হবে কোম্পানির অবস্থা? যদি 12,000 হয় তাহলে কেমন হবে? যদি 14 বা 15,000 হয় তাহলে কেমন হবে? 10, 11, 12, 13, 14, 15, আপনি 5টা কলামও করতে পারেন। এটা হচ্ছে ফ্লেক্সিবল বাজেট। ইউ হ্যাভ টু প্রিপেয়ার ইউর বাজেট ফর ডিফারেন্ট লেভেল অফ ফর এ নাম্বার অফ লেভেল অ্যাক্টিভিটি, ডিফারেন্ট লেভেল অফ অ্যাক্টিভিটি। আর এই বাজেট যদি করতে হয় তাহলে আপনার কোম্পানির, আপনারা যে হাইলো মেথড দিয়ে আমরা শুরু করছিলাম, your cost structure must have a clear definition of your variable cost and fixed cost. Your total cost must be divided into two different parts, variable cost and fixed cost. Otherwise, you will not be able to prepare a flexible budget for different level of activity. বোঝা গেছে এটা? আমার মনে হয় প্রথম ক্লাসে আমি ভালো করে শিখাইছিলাম যে কিভাবে হাইলো মেথড ইউজ করে আমরা পুরো কোম্পানির কস্ট গুলোকে ফিক্সড বাজেট দুটো ভাগে ভাগ করে ফেলতে পারি না? জি স্যার, দেখাইছেন স্যার। হ্যাঁ, তাহলে এইটা যদি আমরা পারি, ফিক্সড ভেরিয়েবল ক্লাসিফিকেশনটা ক্লিয়ারলি বুঝি, আমাদের পক্ষে যেমন দেখেন 2000 ইউনিট, 3, 4, 2 থেকে 5,000 ইউনিট পর্যন্ত প্রত্যেকটা লেভেল তারা ম্যাটেরিয়াল কেমন, ম্যাটেরিয়াল বাজেট তৈরি করছে। যে ম্যাটেরিয়াল নিয়ে তাদের ভয় আছে, আনসার্টেনটি আছে। কারণ হচ্ছে যে ম্যাটেরিয়াল যদি আমরা 10,000 কেজি পর্যন্ত কিনি তাহলে আমাদেরকে $20 করে পে করতে হবে। আমরা যদি 10,000 কেজির বেশি কিনতে পারি তাহলে আমাদের আমরা ডিসকাউন্ট পাবো 10%। তাহলে আমাদের সাপ্লায়ার আমাদেরকে 10% ডিসকাউন্টে সাপ্লাই করবে। কিন্তু এটা যদি আমরা 20,000 এর বেশি কিনতে পারি কাঁচামাল তাহলে আমাদেরকে আরো ডিসকাউন্ট দেবে তারা, 25% ডিসকাউন্ট। 20 এর 25% না, $5 করে, তাহলে আমরা 15 করে কিনতে পারবো। তাহলে আমরা আগেই বাজেট করে রাখলাম যে ডিফারেন্ট লেভেলে যদি আমরা 20 করে কিনি তাহলে কেমন লাগতে পারে ম্যাটেরিয়াল কেনার জন্য, 18 করে কিনলে কত, আর হচ্ছে 15 করে কিনলে কত। সো এইভাবে আমরা বাজেট করতে পারি যে বিভিন্ন লেভেলে আমাদের কেমন কস্ট অথবা রেভিনিউ হতে পারে। এটাকে বলা হচ্ছে ফ্লেক্সিবল বাজেট। কনসেপ্টটা কি আসলে ভাই? ফ্লেক্সিবল বাজেটের কনসেপ্ট নিয়ে কোশ্চেন আছে কারো? নাই স্যার। এখন ফ্লেক্সিবল বাজেট না হলে প্রবলেমটা কোথায় দেখেন, বিশেষ করে যেমন ধরেন আপনি প্ল্যান করছিলেন, আপনার অরিজিনাল স্ট্যাটিক বা প্ল্যান বাজেট ছিল
এটাকে অরিজিনাল বাজেট বা প্ল্যান বাজেট বলে, প্ল্যানিং বাজেট। Your company expect that they will be able to produce and sell 3000 units at the rate of টাকা ম্যাটেরিয়াল পারচেজ বাজেট করছে তারা, যে 3000 ইউনিট তারা তৈরি করবে, প্রতি কেজিতে তাদের ম্যাটেরিয়াল লাগবে মনে করেন $72 করে লাগবে কস্ট। এ হচ্ছে আপনার প্ল্যান। এখন আপনার অ্যাকচুয়ালি রেজাল্ট হয়েছে 3250 ইউনিট কেনা লাগছে, কত দিয়ে কিনছেন? 2,20,000। এখন 3000 ইউনিটের যে কস্ট, সেটার সাথে কি 3250 ইউনিটের কস্টের কম্পেয়ার করতে পারবেন আপনি? স্যার পার ইউনিট করে নিলে কম্পেয়ার করতে সুবিধা হবে স্যার। তাহলে আপনার যদি 3250 ইউনিটের সাথে তুলনা করতে হয়, তাহলে আপনার ওই লেভেলের একটা বাজেট লাগবে। শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার। তার মানে আপনার ওই লেভেলের বাজেট যদি না থাকে, তাহলে আপনি কি করবেন? আপনার অ্যাকচুয়াল শোনা যায় স্যার, মাঝে মাঝে নেটওয়ার্কের একটু সমস্যা। তাহলে এগুলো আপনারা দেখেন একটু, এইগুলো মনে হয় দেখানোর কিছু নাই খুব বেশি, এগুলো দেখতে পারবেন আপনারা। ফ্লেক্সিবল বাজেটের অঙ্কটা কি দেখাবো নাকি আমরা ইয়েতে চলে যাব? নিজেরা পারবেন? ফিক্সড ভেরিয়েবল একটা অংশ, ফিক্সড একটা অংশ ভেরিয়েবল পারবেন আপনারা? স্যার সেগ্রিগেশন যেটা করা লাগবে ওইটা? হ্যাঁ, এই যে ম্যাটেরিয়াল কস্ট বলছে পুরোটাই ভেরিয়েবল, কিন্তু বলছে 30% ভেরিয়েবল, বাকিটা ফিক্সড। স্যার বুঝতে পারছি। এগুলো পারবেন নিজেরা? স্যার পারা যাবে, কিন্তু বাকিরা পারবে কিনা স্যার? এটা যদি পারে করেই দেওয়া আছে এখানে, যদি পারেন তাহলে আমি একটা দেখাচ্ছি না, আমি সরাসরি অন্য অঙ্কে চলে যাচ্ছি। স্যার অন্য কেউ সমস্যা আছে কিনা একটু একটু আরো সমস্যা আছে? পারবেন না সবাই অঙ্ক থেকে? স্যার পারার কথা স্যার। পারার কথা, রাইট। হ্যাঁ, দেখেন প্রবলেম হলে আমরা আবার বলবো। এখন আসেন, আরো কিছু কনসেপ্ট আছে বাজেটের যেগুলো আচ্ছা, আমরা তখন যেটা করলাম, এই বাজেটটাকে কি বলা হয়? ইনক্রিমেন্টাল বাজেট না জিরো বেস বাজেট? জানা আছে এই কনসেপ্ট গুলো আপনাদের? বাংলাদেশে যে বাজেট গুলো হয় সেগুলো কি ইনক্রিমেন্টাল বাজেট নাকি জিরো বেস বাজেট? ইনক্রিমেন্টাল বাজেট হচ্ছে যে আপনি গত বছর যে বাজেটটা ছিল তার সঙ্গে একটু যোগ বিয়োগ করে নতুন একটা বাজেট করবেন। যদি আপনার মানুষজন বাড়ে, বাজেট বাড়বে। যদি আপনার খাত বাড়ে, বাজেট বাড়বে। আপনার কোম্পানিতেও যদি প্রোডাকশন বাড়ে, বাজেট বাড়বে। এটা হচ্ছে ইনক্রিমেন্টাল বাজেট। যদি কোনো প্রোডাকশন কমে যায়, বাজেটটা কমে যাবে। বাট আগের বাজেটটা কি জাস্টিফাইড ছিল কিনা, আগের বাজেটটা কি ঠিক দিছিলাম কিনা, এটা কিন্তু জাস্টিফাই করা হবে না। আর জিরো বেস বাজেট হচ্ছে আপনার ধরে নেওয়া হবে আমার সামনে কোনো বাজেট নাই, প্রতিটা টাকা খরচ করার ক্ষেত্রে আমাকে চিন্তা করতে হবে আসলেই কি এটা দরকার, আসলে এই অ্যাক্টিভিটিটা দরকার, এই খরচটার কোনো জাস্টিফিকেশন আছে কিনা। সো এটাকে বলা হচ্ছে জিরো বেস বাজেটিং, যার বেস জিরো। এই বাজেট যদি করে বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠানে মোটামুটি অর্ধেক লোকের চাকরি চলে যাবে। যেমন ধরেন একটা ইউনিভার্সিটিতে গেলে দেখবেন একটা বাগানের জন্য বা একটা ডিপার্টমেন্টের জন্য দেখবেন 10 জন 20 জন স্টাফ রেখে দিচ্ছে।
কিন্তু দেখবেন যদি আপনি জিরো বেস বাজেটিং করেন যে আসলে কয়জন লোক দরকার, দেখবেন যে আছে 20 জন, দেখবেন যে লাগবে 5 জন, তখন 15 জনের চাকরি চলে যাবে। বুঝতে পারছেন আমার কথা সবাই? জি স্যার। স্যার আবার একটু বলুন এটা স্যার, আমি বুঝতে পারিনি স্যার, আমার একটু নেটের সমস্যা ছিল। জিরো বেস বাজেটিং মানে আপনি আমরা আগের যে বাজেটটা করলাম ওইটা কিন্তু জিরো বেস ছিল না, ওটা ইনক্রিমেন্টাল। যেমন কিভাবে ইনক্রিমেন্টাল, একটা প্রমাণ আমি দিচ্ছি ইনক্রিমেন্টাল কেন। আগের অঙ্কটা এই যে দেখেন, এখানে একটা রেশিও দিয়ে দিছে যে 1 ইউনিট প্রোডাক্ট তৈরি করতে ম্যাটেরিয়াল M1 M2 M3 তিনটা কতটুকু লাগবে এটা বলে দিছে, কিন্তু এটা কি আসলে লাগবে কিনা, এটা কম বেশি লাগবে কিনা এটা জাস্টিফাই করে না। প্রাইস বলে দিছে, গতবার ছিল 1.1 করে, এবার 10% করে বেশি রাখবে, প্রাইস বাড়াই দিল, দাম বাড়ছে, জিনিসের দাম বাড়াই দিল, কিন্তু আসলে 1 জাস্টিফাইড ছিল কিনা, 3 জাস্টিফাইড ছিল কিনা, আসলে এর প্রাইস 2.5 কিনা, আসলে এর থেকে কমে কিনা যাবে কিনা ওই ওই কোয়ালিটির ম্যাটেরিয়াল। লেবার 1 ইউনিট তৈরি করতে যে 3 স্কিল লাগবে, এটা কি জাস্টিফাইড কিনা, এটা কেন আমরা যাচাই করি নাই। এটা হচ্ছে, এটাকে বলে ইনক্রিমেন্টাল বাজেটিং। আর জিরো বেস মানে হচ্ছে আমরা দেখবো যে আসলে একটা প্রোডাক্ট তৈরি করতে 6 ঘন্টা দরকার আছে, আসলে কি স্কিল লেবার 3 ঘন্টা, সেমি স্কিল লেবার 3 ঘন্টা কাজ করার প্রয়োজন আছে, আসলে কি $6 করে পে করা হয় নাকি আরো কম পে আমরা এরকম লেবার পাবো। সেমি স্কিল কি আসলে $4 পে করবো প্রতি ঘন্টা, নাকি এর থেকে কমে বা বেশিতে, রিয়েলি কোন থেকে কমে পাওয়া সম্ভব না। এইটা হচ্ছে জিরো বেস বাজেটিং। বেস ধরবো আমরা জিরো, যে আমাদের সামনে কোনো বেস নাই, আমরা প্রত্যেকটা খরচে জাস্টিফাই করবো যে আসলে এটা প্রয়োজন। স্যার এটা সাধারণত ইনক্রিমেন্টালটা করা আরেকবার হয় একটু বলবেন স্যার? ইনক্রিমেন্টটা যে আপনার প্রতিষ্ঠানে মনে করেন গত মাসে 10,000 প্রোডাকশন হয়েছে, আপনি ধরে নিয়েছেন যে 10,000 এর সাথে এবার আমরা একটু বাড়াবো অথবা একটু কমাবো, অবস্থা খারাপ, কিন্তু আসলে কি 10,000 জাস্টিফাইড ছিল? 10,000 প্রোডাকশনের জন্য আপনার মনে করেন লেবার আছে, মনে করেন বা এমপ্লয়ি আছে, ওয়ার্কার আছে মনে করেন 1,000। সো আপনি বলেন যে এবার তো প্রোডাকশন 10% বাড়বে, লেবারও তাহলে 10% বাড়াই দেবো, বোঝা যাচ্ছে? এটা হচ্ছে ইনক্রিমেন্টাল, বেজের সাথে প্লাস মাইনাস করা। ক্লিয়ার? ইনক্রিমেন্টাল ক্লিয়ার কিনা? জি স্যার বুঝতে পারছি, মানে বেজের যা করা হবে সেটার সাথে প্লাস মাইনাস যেটা করা হবে সেটাই। রাইট, আপনার অ্যাক্টিভিটি বাড়লে বাড়াই দিবেন বেজের সাথে, যদি অ্যাক্টিভিটি কমে বেজের সাথে কমাই দিবেন। ক্লিয়ার? জি মানে সামথিং ইজ এক্সিস্ট ইন দা বেজ, বেজ হিসেবে কিছু আছে আপনার, হ্যাঁ বুঝা গেছে? আর জিরো বেজ বাজেট মানে আপনার বেজ নাই, বেজ জিরো। বেজ নাই মানে আপনাকে চিন্তা করতে হবে যে আমি যে 11,000 প্রোডাকশন এই বছর করবো বা এই পিরিয়ডে করবো, গত পিরিয়ডে কত ছিল? 10,000 ছিল। তো 10,000 আমি ধরবো যে না, আমার 10,000 নাই, আমার যে ম্যান বর্তমানে আছে, আমার যে লেবার আছে, আমার যে ক্যাপাসিটি আছে, আমার যে মার্কেট ডিমান্ড আছে, তাতে কি আসলেই 11,000 বা 10,000 উৎপাদন করা উচিত, নাকি এর থেকে আরো বেশি বা কম করা উচিত? এটা হচ্ছে জিরো বেস। ক্লিয়ার? জি স্যার বুঝতে পারছি। যেমন ধরেন একটা ইউনিভার্সিটিতে গেলে দেখবেন 1 বিঘা একটা ফুলের বাগান 2টা ব্লকের মাঝে বা 4টা ব্লকের মাঝে, দেখবেন এখানে 5 জন মালিক গার্ডেনার কাজ করে। তো প্রাইভেট কোম্পানিতে গিয়ে দেখবেন 2 জন মালিক কাজ করতেছে। তাহলে ওই 1 বিঘা ফুলের বাগান দেখাশোনার জন্য কয়জন যথেষ্ট বলেন? 2 জন। আপনি নিয়োগ দিয়ে রাখছেন কয়জন? 5 জন। তাহলে জিরো বেস বাজেটিং করলে কিন্তু আপনি বুঝতেন যে না, আমার এত বেশি লোকের দরকার নাই। এটা আমেরিকান গভর্নমেন্টও করছে, কংগ্রেস থেকেও করছে জিরো বেস বাজেটিং, যাতে করে ওভার স্টাফিং না হয়। এটা তো একটা ফিক্সড কস্ট, আপনি যদি একজনের নিয়োগ দেন তাহলে আপনার সারা জীবন এই টাকা গুনতে হবে। যেমন যে যখন ভিসি হয় পাবলিক ইউনিভার্সিটি গুলোতে, দেখবেন তার ভোটার বাড়ানোর জন্য কর্মচারী নির্বাচন, শিক্ষক নির্বাচন, শিক্ষক লাগলেও নিয়োগ দেয়, না লাগলেও নিয়োগ দেয়, কারণ তাকে ভোটে পাশ করে কি করতে হবে, শিক্ষক সমিতির সভাপতি হইতে হবে। জি স্যার, স্যার রেজাল্ট আটকে রাখে স্যার, বিসি পুরো বহাল থাকার জন্য। বুঝতে পারছেন? তো এই হচ্ছে অবস্থা। জি স্যার, আমার 1.5 বছর নষ্ট হয়েছে। 1.5 বছর নষ্ট হয়েছে না? তো জিরো বেস বাজেটিং থাকলে এই অবস্থা হইতো না, বুঝছেন? যে লোক ওভার স্টেপিং করতে পারবে না, জোর করে দিতে পারবে না প্রয়োজন না হলে।
জিরো বেস বাজেটিং টাফ, বাট কোম্পানি করে, মনে করেন বিশেষ করে এডিবিশন গুলো প্রবলেমেটিক, যে আমার এডিবিশনে মনে হচ্ছে লস হচ্ছে, তখন তারা জিরো বেস করতে পারে এডিবিশনটার জন্য বা প্রোডাক্ট লাইনের জন্য। যে রিয়েলি যেটা আমরা বলছিলাম ভ্যালু অ্যানালিসিস, ওই যে বিজনেস প্রসেস ইঞ্জিনিয়ারিং বা আপনার ফাংশনাল অ্যানালিসিস, এইগুলোকে বলা যায় ভ্যালু চেইন অ্যানালিসিস। এগুলো জেবিবি এর মতো, যে আমার প্রত্যেকটা অ্যাক্টিভিটি প্রয়োজন আছে কিনা, প্রত্যেকটা এক্সপেন্সের প্রয়োজন আছে কিনা, জাস্টিফিকেশন আছে কিনা, এটা ভ্যালু অ্যাড করে কিনা না কজা থেকে করে যাচ্ছে। এ হচ্ছে মোটামুটি থিওরি, আপনারা একটু রিডিং করে দেখতে পারেন। ভালো মন্দ তো আমি বলেই ফেললাম। অ্যাক্টিভিটি বেস বাজেটিং এটাও জিরো বেজের মতোই কিছুটা। পার্থক্য হচ্ছে আমরা আগের অঙ্কে দেখলাম ট্র্যাডিশনাল বাজেটিং লেবার আওয়ার বা কোয়ান্টিটি অনুসারে করা, আর এখানে তো প্রোডাক্ট ধরে ধরে করছিলাম। আর এখানে আপনাকে বাজেট করতে হবে, প্রথমে কতগুলো অ্যাক্টিভিটি করবেন, পুরো কস্ট কত হবে, পুরো কস্টকে অ্যাক্টিভিটি দিয়ে ভাগ করবেন, কস্ট ড্রাইভার রেটটা বের করবেন, তারপরে আপনি প্রোডাক্টে অ্যালোকেট করবেন। যেখানে আগের অঙ্কে করলাম একবারে সরাসরি প্রোডাক্টে, আর অ্যাক্টিভিটি বেস বাজেটিং করলে আগে অ্যাক্টিভিটি রেট করবেন, তারপরে আপনি প্রোডাক্টের কস্ট অবজেক্টের রেট করবেন। এটুকুই ডিফারেন্ট। এক্সাম্পল দেখা না দেখা সমান কথা, আপনারা এবিসি করছেন অলরেডি। আমি বরং অঙ্কে চলে যাই, একটা অঙ্ক দেখাই। এই চ্যাপ্টারে তেমন নয়, আর একটা অঙ্ক দেখাই, আমরা শেষ করি। টেস্ট ইওর আন্ডারস্ট্যান্ডিং 1, এটা একটু দেখতে পারেন। অঙ্কটা 2 পেজ জুড়ে, সমাধানটা কয় পেজ? 3 পেজ। তাহলে এই অঙ্কটা বেশ বড় আছে, তাহলে আমরা কোশ্চেনটারই পিকচার নিতে পারি। কোনো কনসেপ্টে কারো কোনো ক্লারিফিকেশন প্রয়োজন হলে বলবেন, তাহলে আমরা আবার এটা ক্লারিফিকেশন দেওয়ার চেষ্টা করব। বাজেটিং চ্যাপ্টারে তেমন কিছু নাই, ডিফিকাল্ট কিছু নাই। রিকোয়ারমেন্টের বিশাল লাইন, এইখানে কিছু গোজামিল আছে অঙ্কটাই, ব্যালেন্স শিট তৈরি করার সময় একটু গোজামিল দিছে। এটা আর কি এক্সামের জন্য টেকনিক্যালি আপনাদের কি করতে হবে, কিছু তথ্যের গ্যাপ আছে, যে কারণে অঙ্কগুলো ভালো বোঝা যাবে। এইটা হচ্ছে তার সমাধান। এই অঙ্কটা সহজ, শুধুমাত্র ইয়াটা ছাড়া, ওই যে আপনার ব্যালেন্স শিটটা করতে গিয়ে একটু গোজামিল দিছে, বাদ বাকি সব সহজই পাবেন আপনারা। একটা একটা করে ধরবেন, তাহলে অঙ্ক সহজ হবে। প্রথম হচ্ছে বলছিলাম সেলস বাজেট করব, তারপরে প্রোডাকশন, তারপরে ওই যে ইয়াটার কথা মনে আছে, ডায়াগ্রামটার কথা, সিকোয়েন্সের কথা মনে আছে? বাজেটের একটা ডায়াগ্রাম দেখালাম না, চিত্র দেখালাম না আপনাদেরকে? স্টার্ট করবো কি দিয়ে, কিছু না বললে? সেলস দিয়ে স্টার্ট করবো, তাই না? এখানে সিরিয়ালটা অবশ্য বলে দিছে, সেলস, তারপরে প্রোডাকশন, তারপরে প্রোডাকশন ম্যাটেরিয়াল লেবার ওভারহেড, প্রথম আমাদের সেলসটা লাগবে। হ্যাশ ম্যাচ two product P1 and P2. Sales for next year are budgeted at 5,000 units of P1 and 1,000 units of P2. Planned selling price are 230 and 300. প্ল্যানিং বাজেট এটুকুই শেষ। এই বাজেট, সেলস বাজেট আপনারা এখন সমাধানটা দেখতে পারেন, জাস্ট ইয়ে করে দিলে পেয়ে যাবেন। এটা 5,000 ইউনিট 230 করে।
কত 11,50,000 অর্থাৎ সরি পাউন্ড 1,150,000 pound 150,000 pound সো এই যে দেখেন 1,150K এটা হচ্ছে প্রোডাক্ট 1 প্রোডাক্ট 2 হচ্ছে আরো সহজ প্রোডাক্ট 2 হচ্ছে কত 1,000 তৈরি করবে 300 করে বিক্রি করবে তাহলে 300 1,000 মাল্টিপ্লাই করলে আপনি পাবেন 3 লাখ 3 লাখ তাহলে প্রোডাক্ট 1 হচ্ছে 11,50,000 প্রোডাক্ট 2 হচ্ছে 3 লাখ 11 আর 3 14,50,000 এটা বোঝা যায় সেলস বাজেটটা বুঝুন সবাই জি স্যার আচ্ছা এখানে একটা মজার হচ্ছে একটা ভালো কথা এরা বলে দিছে সেটা হচ্ছে যে ইন প্র্যাকটিস এগুলো লাগবে না কিছু কোশ্চেনে জাস্ট শেখানোর জন্য বলছে ইন প্র্যাকটিস অর্গানাইজেশনস প্রিপেয়ার देयर সেলস বাজেট ইন মোর ডিটেইল with planned sales analysis by region area as well as by plant তাহলে বাস্তবে যেটা দেখা যাচ্ছে যে এত সহজ বাস্তবে না সেলস বাজেট আপনার ওয়ার্ল্ডটা যদি সেলস বাজেট করতে চায় এত সহজে হবে না অর্থাৎ তারা যদি বলে যে আমি রেফ্রিজারেটর বিক্রি করব তার অনেকগুলো মডেল আছে সেই মডেলগুলো আবার কোন ডিভিশনে কত বিক্রি করবে কোন মডেলটা বেশি এমফাসাইজ করবে এটা মডেল অনুসারে মানে বাই প্রোডাক্ট লাইন বলতে মডেল অনুসারে করতে পারে আবার রিজিয়ন এরিয়া অনুসারে করতে পারে অর্থাৎ সেলস বাজেট এত সামারাইজড হয় না অনেক ডিটেল করতে হয় সেলস বাজেট আর যদি না করেন ডিটেলস তাহলে কি হবে আপনি রাজশাহী ডিভিশন ঢাকা ডিভিশন খুলনা ডিভিশন প্রত্যেকটা ডিভিশনের কার ঘাড়ে কত চাপাবেন তার কার টার্গেট কত সেট করবেন এটা বলতে পারবেন করা যাবে তাহলে বাস্তবতা হচ্ছে যে your sales budget must be divided into different slabs based on the region or area or product line এরপরে কম্পারেটিভ যদি করতে চান গত বছরের সাথে তুলনা করতে পারেন গত বছরের কি অবস্থা ছিল এই বছরে আমরা কি এক্সপেক্ট করছি বাড়বে না কমবে প্রত্যেকটা রিজিয়নের সেলস বাড়বে না কমবে সো এইভাবে আমরা ডিটেইলস বাজেট করতে পারি কিন্তু অঙ্কের জন্য শুধু এই লাইনটা করা যথেষ্ট এই ক্যালকুলেশনটুকুই যথেষ্ট কিচ্ছু লেখা লাগবে না আগে পরে এখন আসেন প্রোডাকশন বাজেট গত অঙ্কের মতো আমরা করব ক্লোজিংটা যোগ করে দেব আর বিগিনিংটা মাইনাস করে দেব তাহলে আমরা পেয়ে যাব কোয়ান্টিটি এখানে একটা ভুল লিখছে এই ভুলটা আপনারা ঠিক করে দিন ট্রেড পেপার এখানে আসার প্রশ্ন আসে না আমরা এই জিনিসটা আমাদের লাগবে না লাগবে তাহলে আমাদের কোশ্চেনটা যদি আপনারা দেখেন Dash expect to have the following inventory: opening inventory and record closing inventory level of finished goods. Sales এর সাথে always finished goods আর তাহলে আমরা প্রোডাকশন পেয়ে যাব প্রোডাকশনের সাথে আপনি ম্যাটেরিয়াল যোগ বিয়োগ করবেন এটা খেয়াল রাখবেন একটা ইনভেন্টরি যেন আরেকটার সাথে গোলমাল না লাগান সেলস এর সাথে অলওয়েজ ফিনিশ গুডস এর ইনভেন্টরি আপনারা জানেন অলরেডি তাহলে P1 P2 প্রত্যেকটারই দেওয়া আছে আলাদা ক্লোজিং বেশি ওপেনিং কম ক্লোজিংটা যোগ করব ওপেনিংটা বিয়োগ করব তাহলে বুঝতে পারছেন এখানে 1000 বাড়বে অর্থাৎ 6000 হয়ে যাবে প্রথমটা এই যে প্রথমটা 6000 আপনি কোশ্চেন থেকে আনসারটা বুঝতে পারবেন কিভাবে বুঝতে পারছেন যে P1 বিক্রি করবে কত ইউনিট 5,000 ইউনিট আর পড়ে থাকবে গোডাউনে কত ক্লোজিং পরের পিরিয়ডে আগে থেকে রেডি করে রাখবে কত 1100 ইউনিট তাহলে মোট তৈরি করতে হবে কত 6,100 আর ওপেনিং পড়ে আছে কত 100 ইউনিট 100 তাহলে আপনার তৈরি করা লাগবে কত বুঝতে পারছেন এখন 6,000 ইউনিট তাই না 6,000 ইউনিট এই পিরিয়ডে তৈরি করতে হবে তার মানে আপনি কোশ্চেন দেখেই সমাধানটা বলে দিতে পারেন 6,000 সিমিলারলি আপনারা এটা করতে পারেন ওইটা তো আপনার বিগিনিং এন্ডিং সেম বলছে তার মানে ইনভেন্টরিতে সেলস নাই মানে যা সেলস তাই প্রোডাকশন তাই না তাহলে প্রোডাকশন বাজেট আমরা পেয়ে গেলাম বেশ সহজ এর সাথে আপনি প্রতি ইউনিটে কি কি ম্যাটেরিয়াল লাগবে যোগ গুণ করে দিলে আপনি পেয়ে যাবেন যে ম্যাটেরিয়াল ইউজেজ বাজেট
তাহলে এই যে 6000 আর 1000 এই দুইটা কিন্তু বেস, এই দুইটাকে ধরেই আপনার ম্যাটেরিয়াল বাজেট হবে, লেবার বাজেট হবে, ওভারহেড যত বাজেট সব কিন্তু এই দুইটাকে, এই কোয়ান্টিটিকে, বিশেষ করে প্রোডাকশনের যে ফ্যাক্টরগুলো ম্যাটেরিয়াল, লেবার এন্ড ওভারহেড, এই সেলস ইউনিটকে বেস করে আপনাকে, সরি প্রোডাকশন ইউনিটকে বেস করে করতে হবে। 6000 1000 মনে রাখেন, এই যে 6000 1000, P1 6000, P2 1000। এখন ম্যাটেরিয়াল কি একটা লাগবে না 10টা লাগবে, যারা মাল্টিপ্লাই করে দিবেন তাহলে আমাদের রেজাল্ট পেয়ে যাবেন। ম্যাটেরিয়াল আছে দেখেন, P1 লাগবে হচ্ছে 12 6, P2 লাগবে 12 8, রেশিওটা মনে রাখেন 12 6 12 8, 12 6 12 8, তাহলে 6 12 72, আর 12 লাগবে কত বললাম আমরা, 6 লাগবে, তাহলে আরো যা লাগবে 6 তে তার অর্ধেক লাগবে, তাহলে 6 12 72, 6 6 36, বোঝা গেছে? এটা P1 12 6 12 6, P1 এর জন্য ম্যাটেরিয়াল X লাগবে 12, ম্যাটেরিয়াল Y লাগবে 6 করে প্রতি ইউনিটে। তাহলে আমাদের দেওয়া আছে সেলস, সরি প্রোডাকশন লাগবে 6000 ইউনিট তৈরি করতে হবে, 12 করে 72000 লাগে, 6 করে 36000। ওকে, আর কোশ্চেন বোঝা গেছে? এটা বুঝতে পারছেন সবাই? ওকে, একইভাবে P2 আমরা করব, কত করে লাগবে 12 8, প্রথমটা 12 করে অর্থাৎ 1012, পরেরটা 8 করে 8000। আর প্রাইস তো দেওয়া আছে কোশ্চেনে, আপনারা চাইলে একবারে প্রাইসটাও বের করতে পারেন। প্রাইসটা দেওয়া আছে হচ্ছে কত করে, ম্যাটেরিয়াল X থাকবে 2 করে, ম্যাটেরিয়াল Y লাগবে 5 করে, দাম 2 আর 5, ম্যাটেরিয়াল X কে 2 দিয়ে মাল্টিপ্লাই করেন, ম্যাটেরিয়াল কে 5 দিয়ে মাল্টিপ্লাই করেন, 72 করে 144, 36 কে 5 দিয়ে গুণ করলে 1,80,000 পাবেন। এটাও তাই। স্যার আপনার আওয়াজ আসতেছিল না। কতক্ষণ এটা কে কি শুনতে পাচ্ছেন না? স্যার আওয়াজ আসতেছিল বাট মানে অনেক ভেঙে ভেঙে আসছে। শোনা আচ্ছা, যাচ্ছে আজকে এখানে পরিষ্কার? বেশ শোনা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ এখন ক্লিয়ার। আচ্ছা, তার মানে মনে হয় যে একটু আগে অনেক বৃষ্টি হয়েছে, তো এই জন্য মানে বিভিন্ন জায়গায় নেটওয়ার্ক একটু আপস এন্ড ডাউন আছে। তাহলে এইটা 6 বুঝছেন না? ইউজেস বাজেটটা, ইউজেসটা কি রিপিট করবো না, বুঝছেন? আরেকবার বলেন স্যার। আচ্ছা, এখানে ইউজেস এবং পারচেজ দুটাকে রেট শো করছে, কারণ কি? এর কারণ হচ্ছে যে কোশ্চেনে দেখেন আমাদের ইয়ে বলছে ওই এই যে কখন করবেন এই প্রোডাকশন কস্ট বাজেট তৈরি করতে গেলে আপনার ম্যাটেরিয়াল ইউজেসের অ্যামাউন্টটা লাগবে, এই জন্য এটা করছেন, আর প্রয়োজন ছিল না। আর একবার যেহেতু বলতে বললেন আমি বলছি, দেখেন আর একবার, প্রথম শুরু করবেন প্রোডাকশন কার কত লাগবে, P1 6000, P2 হচ্ছে 1000, P1 6000, P2 1000। এখন ম্যাটেরিয়াল কোনটা কতটুকু লাগবে, বলেন? P1 এর জন্য ম্যাটেরিয়াল কত কত লাগবে প্রতি ইউনিটে? 12 এবং 6। ম্যাটেরিয়ালের X যা লাগবে Y তার অর্ধেক লাগবে, তাই না? জি। 12 আর 6, প্রতি ইউনিটে 12, প্রতি ইউনিটে 6। তাহলে এখন দেখেন প্রতি ইউনিটে 12 যদি হয় P1 এর জন্য, তাহলে 6000 কে 12 দিয়ে গুণ করলে কত হবে? 72। আর এটা তার অর্ধেক লাগবে, এটা 12 করে লাগবে, এটা 6 করে লাগবে, তার অর্ধেক লাগবে। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর P2 যদি আমরা বলি, P2 হচ্ছে 12 আর 8, X লাগবে 12 করে, Y লাগবে 8 করে, তাহলে এর প্রোডাকশন 12 আর 8, 12 এর জন্য 12000, 8 এর জন্য। এখন আচ্ছা, এখন প্রাইস কত? প্রাইসও দেওয়া আছে দেখেন, X এর প্রাইস 2 করে, Y এর প্রাইস কত করে? 5 করে। দেখতে পাচ্ছেন? ওকে, তাহলে X এর যে কোয়ান্টিটি সেটাকে 2 দিয়ে গুণ করেন, Y এর কোয়ান্টিটি 5 দিয়ে গুণ করেন। এই যে X এর কোয়ান্টিটি 2 দিয়ে গুণ করেন, 2 দিয়ে গুণ করেন, Y এর কোয়ান্টিটি 5 দিয়ে গুণ করেন, 5 দিয়ে মাল্টিপ্লাই করেন, মাল্টিপ্লাই করলে আপনি টোটাল
ফিগারটা পেয়ে যাবেন, অ্যামাউন্ট পেয়ে যাবেন। বোঝা গেছে এটা? বুঝতে পারছে? শুনতে পাচ্ছেন না হারাই গেলেন? স্যার আপনার কথা থেমে থেমে আসছে। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন না? শোনা যাচ্ছে কথা? স্যার কেটে কেটে আসে আপনার কথা। এটা কি জি, আমার স্যার। এখানে সমস্যা নাকি অন্য কোথাও সমস্যা? স্যার আপনার এখানে নেট প্রবলেম স্যার। লাউড এন্ড ক্লিয়ার শোনা স্যার কেটে কেটে আসে স্যার। আমার কথা পুরোটাই শুনছেন, মিস হয় নাই এমন কেউ আছে? জি স্যার, আমি সম্পূর্ণ শুনতে পেয়েছি। আমি আপনার কথা না স্যার, স্যার পাচ্ছি। হয়ে আসে স্যার। হ্যাঁ স্যার। স্যার কিছু কিছু কথা স্যার আপনার মিস হয়ে যায়। তার মানে হচ্ছে যে আমার এখানে প্রবলেম থাকতে পারে, আবার কেউ কেউ পুরোটা শুনছে মানে কি, তার মানে তো আমার এখানে সমস্যা নাই। আপনাদের ওখানেই সমস্যা হওয়ার কথা। যদি আমার এখানে সমস্যা হয় কেউই শুনতে পাবেন না, সবাই প্রবলেম ফেস করবেন। তো দুই একজন যদি শুনতে পান তার মানে তো মনে হয় এখানে সমস্যা থাকার কথা না। আর আমি তো ওয়াইফাই সাথে আছে, একদম ইয়ের রাউটারের পাশে বসে আছি। আচ্ছা, তারপরে রেকর্ড থাকছে, ইনশাল্লাহ আমরা রেকর্ড গুলো দেবো আপনাদের, সমস্যা নেই। সো এক্স এর যে প্রাইস আর ওয়াই এর যে প্রাইস, টোটাল ম্যাটেরিয়াল প্রাইসটা যোগ করে টোটাল করে ফেলছে। এইটা তো বুঝছেন কিনা এটা বলেন, ইউজেস বাজেটটা বুঝলেন কিনা সবাই, না সমস্যা আছে? বোঝা গেছে। ওকে, ইউজার যদি আমরা আগের অঙ্কের মতো এর সাথে যদি আমরা ক্লোজিংটা যোগ করি আর বিগিনিংটা মাইনাস করি, তাহলে আমরা পারচেজ বাজেট পেয়ে যাবো ম্যাটেরিয়াল। কারণ এই পরিমাণ ইউজ করবো, এই পরিমাণ হাতে রাখতে হবে, আর এই পরিমাণ আমাদের অলরেডি আছে। তাহলে আমরা ইউজ করবো 84,000 কিলো এক্স, আর আমাদের ক্লোজিং রাখতে হবে 6,000। আমাদের কোশ্চেনে দেওয়া আছে দেখেন, এই যে ক্লোজিং হচ্ছে 6, বিগিনিং হচ্ছে 5। তাহলে আমাদেরকে হাতে রাখবে 6, তাহলে 84 লাগবে ব্যবহার করা, আর 6 হচ্ছে হাতে রাখতে হবে, তাহলে 90 কেনা লাগবে। বিগিনিং 5 পড়ে আছে, তাহলে কেনা হচ্ছে 85,000। আর রেট তো আমরা জানি অলরেডি যে এই এক্স এর দাম 2 করে, ওয়াই এর দাম হচ্ছে 5 করে। তাহলে প্রত্যেকটা এক্স এর কোয়ান্টিটিকে 2 দিয়ে মাল্টিপ্লাই করবো, আর প্রত্যেকটা ওয়াই এর কোয়ান্টিটিকে আমরা 5 দিয়ে মাল্টিপ্লাই করবো। তাহলে আমরা পেয়ে যাবো বাকি ফিগার গুলো। বোঝা গেছে আমার কথা? এটা বুঝলে পারচেজ বাজেট পুরোটাই বুঝবেন। যে কোনো কোশ্চেন? তারপর কোশ্চেন ছিল ওপেনিং ইনভেন্টরির রেটও একই ছিল। হ্যাঁ, আমাদের যখন দেওয়া থাকবে না তখন আমরা ধরে নিতে বাধ্য। ওপেনিং এর রেট দেওয়া নাই তার মানে কি, এবং চেঞ্জও করতে বলে নাই, তখন আমরা বিগিনিং এবং এন্ডিং সেম রেটে ভ্যালুয়েশন করব। ক্লিয়ার? আর দেওয়া থাকলে তখন আমরা তো ডিফারেন্ট রেট ইউজ করতাম। এরা মনে হয় সমাধানে বলেও দিতে পারে বিষয়টা। না, কিছু বলেও নাই। তার মানে যখন রেট দেওয়া থাকবে না তখন আপনি বিগিনিং এন্ডিং দুইটাকে সেম রেট নিতে পারবেন, তাছাড়া তো উপায়ও নাই প্রাইসিং করার। আর কোনো কোশ্চেন? আচ্ছা, এখন লেবার বাজেট দেখেন। তাহলে লেবারটাও সেম আগের মতোই, প্রোডাকশন দিয়ে শুরু করতে হবে 6,000 আর 1,000। আমরা জানি যে আমাদের প্রোডাক্ট 1 হচ্ছে 6,000, প্রোডাক্ট 2 হচ্ছে 1,000। আর লেবার কতটুকু লাগবে দেখেন, এরা করছে কি লেবার ওভারহেড সব একসাথে করে ফেলছে, যেই কারণে প্রোডাক্ট গুলোকে ফোকাসে নিয়ে আসছে। কিন্তু আপনি যদি লেবার ওভারহেড আলাদা আলাদা করেন তাহলে লেবার অবশ্যই কলামে থাকবে, ওভারহেড অবশ্যই কলামে থাকবে। তো এরা হয়তো কম্পোনেন্ট নাই, ঝামেলা নাই। লেবার যদি 2-3 রকম থাকতো তাহলে আবার বিপদে পড়ে যেত। লেবার 2-3 রকম নাই দেখে বেঁচে গেছে। সো লেবার কতটুকু লাগবে আমাদের কোশ্চেনে বলা আছে দেখেন। ডিরেক্ট লেবার আওয়ার্স পার ইউনিট P1 এর জন্য লাগবে 8 আওয়ার করে, P2 তে লাগবে প্রতি ইউনিটে 12 করে, 8 আর 12।
6000 এর জন্য যদি 8 ঘন্টা করে লাগে 48,000 ঘন্টা লাগবে, 1000 এর জন্য 12 ঘন্টা করে লাগবে 12,000। আর রেট কোশ্চেনে দেওয়া আছে লেবারকে পে করা হয় প্রতি ঘন্টায় 7 করে, লেবারের কোনো প্লাস নাই যেহেতু সবার জন্য 7, তাহলে 48,000 গুণ 7, 12,000 গুণ 7। লেবার বাজেট ক্লিয়ার সবাই? জি স্যার। স্যার লেবারের রেট পার আওয়ার একটাই হওয়ার কারণে হয়তো বা ওই যে 5-3-8 করে। হ্যাঁ রাইট, না হলে তো একসাথে করতে পারতো না, তাই না? ঝামেলা হয়েছে। ওভারহেড বলছে ভেরিয়েবল ওভারহেড লাগবে হচ্ছে 1 করে, ফিক্সড লাগবে 8 করে, তাহলে আমরা ওইটাকেই জাস্ট মাল্টিপ্লাই করে দিই, ওই আওয়ারটাকেই। ভেরিয়েবল 1 করে লাগবে 8, 48,000 48,000, 12,000 12,000, আর এখানে বলছে আমাদের এটা কত করে লাগবে 8 করে, ফিক্সড ওভারহেড। তাহলে 48,000 গুণ 8, 12,000 গুণ 8। তাহলে আমরা পেয়ে গেলাম লেবারের কস্ট, ওভারহেড কস্ট, ভেরিয়েবল ওভারহেড, ফিক্সড ওভারহেড দুটো পেয়ে গেলাম। কারো কোশ্চেন আছে? না থাকলে মেশিন ইউটিলাইজেশন বাজেট দেখতে পারেন, এটা যদিও আলাদা করে ইয়ে নাই, তারপরে আমাদের করতে বলছে এই জন্য করা। মেশিন ইউটিলাইজেশন বাজেট, এইটাও তেমন কোনো ঝামেলা নাই, কারণ মেশিন বলে দিচ্ছে যে হোয়াইটনিং এ মেশিন লাগবে, মেশিন আওয়ার্স পার ইউনিট টি মানে লাগবে এটার জন্য 5 ঘন্টা, আর এই মেশিনটা লাগবে 3 ঘন্টা, 8 ঘন্টা। তাহলে আপনি প্রোডাকশন থেকে মাল্টিপ্লাই করলে পেয়ে যাবেন 5 ঘন্টা 3 ঘন্টা, মনে রাখেন দুইটা মেশিন। এই যে 6000 ইউনিট তৈরি হয়েছে, তো এটার জন্য 5 ঘন্টা, এটার জন্য 3 ঘন্টা, তাহলে 5 ছক 30 আর 3 ছয় 18, 30,000 ঘন্টা, 18,000 ঘন্টা। আর ওয়ের জন্য লাগবে, প্রোডাক্ট 2 এর জন্য লাগবে হচ্ছে 8 ঘন্টা 4 ঘন্টা। প্রথম মেশিনটা 8 ঘন্টা, পরের মেশিনটা 4 ঘন্টা, 1000 ইউনিট তৈরি করবে, 8,000 4,000। বোঝা গেছে মেশিন ইউটিলাইজেশন বাজেটটা? জি স্যার। এখন আসেন প্রোডাকশন কস্ট বাজেট। এখানে তেমন কিছু নয়, উপর থেকে ফিগার গুলো নিয়ে এসে বসাই দিলে হবে, শুধু খেয়াল রাখতে হবে যে ম্যাটেরিয়াল কি আমরা পারচেজ দেবো না ইউজেস দেবো, বলেন তো কোনটা দেবো? এই তিনটা একটু আগে করলাম, এটা দেখে দেখে উঠে দিলে হয়ে যাবে। প্রশ্নটা আবার একটু করবেন কি? হ্যাঁ করবো, প্রশ্ন করবো। এই দুটো তো ব্যাপার না, লেবারের রেট তো আমরা জানি, লেবার প্রোডাক্ট P1 P2, সেখান থেকে উঠে দিলে হবে। ওভার ভেরিয়েবল ওভারহেড, ফিক্সড ওভারহেড 3,36,84, 3,36,84, 48 12, 48 12, 3,84,96, 3,86,96, এইগুলো তো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি লাস্ট রিকোয়ারমেন্ট থেকে। কিন্তু ম্যাটেরিয়াল যেটা, এটা কি প্রাইস এই কি বলে ম্যাটেরিয়াল ইউজেস দেবো না ম্যাটেরিয়াল পার্টস দেবো, কোনটা বলেন? এটা শিখছেন আপনারা, অনেক আগে শিখছেন, ফার্স্ট অ্যাকাউন্টিং এ শিখছেন, বিবিএ তে শিখছেন, সব জায়গায় শিখছেন। প্রোডাকশন বাজেটে কি আমরা ম্যাটেরিয়াল ইউজেস দিই নাকি ম্যাটেরিয়াল পারচেজ দিই? ইউজেস মনে করেন সেটা পারচেজ দেবো না ইউজেস দেবো, বলেন আপনি একটু মনে করে দেখেন তো। আপনারা কস্ট স্টেটমেন্ট অফ কস্ট অফ গুডস সোল্ড যখন করতেন, বিগিনিং ম্যাটেরিয়াল প্লাস পারচেজ মাইনাস এন্ডিং সমান সমান ডাইরেক্ট ম্যাটেরিয়াল ইউজড করতেন না? মনে নাই? এখানে এসে আইসিএমএ তো করছেন, আগের করে যদি করে থাকেন, করছেন না করেন নাই? ম্যাটেরিয়াল পারচেজ কত করছে সেটা ম্যাটার, নাকি প্রোডাকশনের জন্য কতটুকু ইউজ হয়েছে এটা ম্যাটার? কতটুকু ইউজ হয়েছে, প্রোডাকশনের জন্য কত ইউজ হয়েছে। কতটুকু ইউজ হয়েছে স্যার? রাইট, তাহলে আমরা ইউজেসটা দেবো, এটা জাস্ট খেয়াল রাখতে হবে। দেখেন 1,44,000, 1,80,000 P1 এ যেমন ইউজেস দেখেন, এই যে P1 এ দেখেন 1,44,000, 1,80,000, P2 তে 24,40, 24,40, এই যে 24,40, 1,44,000, 1,80,000। ওকে ক্লিয়ার সবাই? তাহলে ম্যাটেরিয়াল ইউজেসটা দেবো আমরা অবশ্যই, কারণ প্রোডাকশনের জন্য ইউজেসটা আমাদের ইম্পর্টেন্ট।
এখন আমরা ম্যাটেরিয়ালের সাথে লেবার যোগ করলাম, ওভারহেড যোগ করলাম, যা কিছু উপরে বের করলাম, তাহলে টোটাল প্রোডাকশন কস্ট পেয়ে যাবো। এটাকে যদি আমরা 6000 করি তাহলে পার ইউনিট প্রোডাকশন কস্ট পেয়ে যাবো। ক্লিয়ার এই পর্যন্ত সবাই? ক্লিয়ার? জি স্যার। এখন আমরা ইনকাম স্টেটমেন্টটা তৈরি করে ফেলি। একজন এর আগে কোশ্চেন করে ফেলছেন অলরেডি যে বিগিনিং আর এন্ডিং এ আমরা দুইটা রেট আমরা জানি। বিগিনিং এর রেট আমরা গত বছর থেকে নিয়ে আসি। আমাদের যেহেতু কোশ্চেনে গত বছরের রেট নিয়ে কোনো কিছু বলে নাই, এই কারণে ওরা করছে কি কারেন্ট রেটেই সব দিয়ে দিয়েছে। যে এখানে 182 আর এখানে 256, এখানে দেখেন 182 দিয়ে ইয়ে করে দিছে, এখানে আছে 256 দিয়ে রেট করে দিছে। ঠিক আছে। এই এই ইয়াটা দিয়ে আমরা শেষ করতে পারি। তাহলে আবার বলছি, দেখেন আপনারা জানেন যে ইনকাম স্টেটমেন্ট করতে গেলে সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিতে হয়। তো আমরা এই পর্যন্ত প্রোডাকশন কস্ট বের করতে পারছি। তাহলে আপনারা জানেন যে বিগিনিং ইনভেন্টরি প্লাস প্রোডাকশন মাইনাস এন্ডিং ইনভেন্টরি অর্থাৎ ফিনিশ গুডস, তাহলে আমরা পেয়ে যাই কস্ট অফ গুডস সোল্ড, তাই না? মনে আছে তাদের? প্রোডাকশন কস্টের সাথে বিগিনিং ইনভেন্টরি যোগ করতেন আর এন্ডিং ফিনিশ গুলো বাদ দিতেন, মনে আছে? জি স্যার, এটা মনে আছে স্যার। ওকে, তাহলে প্রোডাকশন কস্টের সাথে আমরা বিগিনিং ইনভেন্টরি মানে বিগিনিং ফিনিশ গুডস যোগ করব আর এন্ডিং ফিনিশ গুডস বিয়োগ করব। তো এই জন্য ওরা বিগিনিং আর এন্ডিং ফিনিশ গুডসটা আগে বের করছে। আপনি এভাবে বের করতে পারেন, অথবা সরাসরি এখানে ইনার কলামে দেখাতে পারেন। এই যে এই কস্টটা দিয়ে 182 প্রোডাক্ট P1 এর ক্ষেত্রে আর 256 হচ্ছে P2 এর ক্ষেত্রে। 182 256 তো বুঝছেন সবাই, তাই না? টোটাল প্রোডাকশন কস্ট কি? প্রোডাকশন কস্ট পার ইউনিট। রাইট, প্রোডাকশন কস্ট পার ইউনিট দিয়ে ভাগ করে দিচ্ছে জাস্ট। আর এই ইউনিট তো আমাদের কোশ্চেনে দেওয়া ছিল, ওই যে বিগিনিং কত এন্ডিং কত। এই যে ফিনিশ গুডস এর হচ্ছে বিগিনিং 100 এন্ডিং 1100 P1 এর জন্য, বিগিনিং 100 এন্ডিং 1100, আর রেট তো আমরা পাইলাম 182 করে। তাহলে আমরা সেলস একদম 1 নম্বর রিকোয়ারমেন্টে সেলস বের করছি, সেলসটা বসাই দিলাম, তার সাথে বিগিনিং ইনভেন্টরি ইয়ে করলাম, সেলসটা আলাদা। আমরা কস্ট অফ গুডস সোল্ড এর জন্য ওপেনিং ইনভেন্টরি প্লাস কস্ট অফ প্রোডাকশন মাইনাস এন্ডিং ইনভেন্টরি আমরা পেয়ে গেলাম কস্ট অফ সেলস বা কস্ট অফ গুডস সোল্ড। সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করে আমরা পেলাম গ্রস প্রফিট। আর গ্রস প্রফিট থেকে মার্কেটিং এবং অ্যাডমিনিস্ট্রেশনের জন্য কোনো বাজেট আমরা করি না এই পর্যন্ত, কিন্তু কোশ্চেনে সরাসরি দেওয়া আছে। দেখেন এটা বাজেটেড অ্যাডমিনিস্ট্রেশন এন্ড মার্কেটিং ওভারহেডস আর $2,25,000। এটা বাজেট ওটা বের করে রাখছে, আমাদের করা লাগবে না, আমরা জাস্ট ওইটা বাদ দিয়ে দিলাম টোটাল কলাম থেকে, কারণ টোটালটাই বলছে প্রোডাক্ট লাইন অনুযায়ী, বলে না আমাদের মার্কেট মানে পুরো কোম্পানি ওয়াইড বলছে। তাহলে গ্রস প্রফিট থেকে আমরা অ্যাডমিনিস্ট্রেশন এবং মার্কেটের খরচ বাদ দিলে নেট প্রফিটটা পেয়ে গেলাম। বুঝা গেছে? বাজেটেড ইনকাম স্টেটমেন্ট বুঝলেন সবাই? জি স্যার। আগামী ক্লাসে আমরা দেখবো এইটুকু, আজকে শেষ করতে পারলাম না। আজকে মানে আপনারা অলরেডি 2টা ক্লাস করছেন এর আগে মনে হয়। বাজেটের ব্যালেন্স শিট করার জন্য কি করতে হবে আমাদেরকে, ওই যে আমাদের হচ্ছে অঙ্ক নেট অ্যাসেটটা বের করতে হবে, এখানে ঝামেলা আছে, ক্লোজিং ফিনিশ গুডসটা বের করতে হবে, সবচেয়ে গোজামিলের ব্যবহার হচ্ছে ক্যাশ ব্যালেন্সটা বের করা। এটা আপনারা দেখেন বাসায়, বুঝতে পারলো না বুঝতে পারলে আমি আগামী ক্লাসে এটা করাই দেবো। ভালো থাকেন। পাশাপাশি আমরা ইয়েটাও দেখব, সারের কোশ্চেনটা দেখার চেষ্টা করব। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।